স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রো। ফিজিক্স গ্রোতে তোমাদের স্বাগত। আমি তোমাদের নিটের প্রয়োজনীয়তা অনুযায়ী ক্লাস স্টার্ট করে ফেলেছি 2022-এ। 2022-এর যে পরীক্ষা আছে তার জন্য যেটুকু ক্লাস পাবে সেটুকু অবশ্যই করো, কিন্তু আমার মেইন টার্গেট 2023-এ নিট পরীক্ষার জন্য আমি এক বছরের মধ্যে তোমাদের সিলেবাস কভার করার চেষ্টা করছি। তোমরা আমাদের সাথে থাকো, আমরাও তোমাদের সাথে থাকবো এবং এইভাবে ক্লাস করে যাব। তো আজকে ক্লাস পেলে কেন? বিকজ 30টা লাইকস তুমি আগে ভেক্টর ক্লাসে যে লেকচার 2 করেছি তাতে কমপ্লিট করেছো, তার জন্য অবশ্যই থ্যাংক ইউ। এই ক্লাসটা যে আর প্রিভিয়াস ক্লাসগুলো, এই ক্লাসগুলো অবশ্যই নিট অ্যাসপিরেন্টসদের জন্য, সাথে যেই যারা পড়াশোনা করছো তারা ভাবো যে নিটের থেকে সেটা টাফ হয়, কিন্তু আমি যে ক্লাসগুলো পড়াচ্ছি সেটা নিট যেই দুটোকে ফলো করে, অর্থাৎ এমন নয় যে খুব ইজি প্রবলেমস, বাট এমন নয় যে খুব টাফ প্রবলেমস, মিডিয়াম প্রবলেমস, তুমি দুটোতেই এটা অ্যাপ্লাই করতে পারবে। তুমি যেই জন্য এই প্রবলেমসগুলো করতে পারো, কোনো সমস্যা নেই। অবশ্যই যারা WBSSC ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের জন্য 9-10-এর পরীক্ষায় বসবে তারাও আমার ক্লাসগুলো ফলো করতে পারো, বিকজ তুমি গোটা যে এক একটা চ্যাপ্টার যেটা আছে তার পুরো থিওরিটা আমার কাছে একটা সামেশন ভাবে পাবে, একটা সাম করে পাবে, একটা সংক্ষেপে পাবে, ঠিক আছে? বিকজ তুমি তো মানে 11-12 পড়াশোনা করেছো, তারপরে তুমি হয়তো মানে ফিজিক্সে যারা, তাদের কোনো সমস্যা নেই, যারা ফিজিক্স অনার্স করছো, এমএসসি করছো তাদের নয়, যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো তাদের আমার ক্লাসগুলি দেখো, তাহলে মানে সংক্ষেপে খুব তাড়াতাড়ি তুমি শেষ করতে পারবে তোমার টপিকগুলো, এবং তার সাথে এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে। ওকে, তো তোমাদেরও লাভ হবে। নেক্সট, আজকে আমরা কি পড়াচ্ছি? আজকে আমরা কনসেপ্ট অফ চার্জ পড়াবো। আমরা অবশ্যই ইলেকট্রোস্ট্যাটিক্স শুরু করেছি, হ্যাঁ, সেটা সব থেকে মেইন কথা যে আমাদের মানে আজকের টপিক হলো ইলেকট্রোস্ট্যাটিক্স। আমরা ভেক্টর শেষ করেছি, ভেক্টর 11 থেকে শেষ করেছি, এবার 12-এর একটা টপিক ইলেকট্রোস্ট্যাটিক্সের সিরিজ স্টার্ট করছি। এটা 2, 3, 4টা লেকচারে শেষ করবো। আচ্ছা, তো এখানে আমরা আজকে টপিকে কনসেপ্ট অফ চার্জ শিখবো, কুলম্বস ল শিখবো আর ইলেকট্রিক ফিল্ড শিখবো। তারপরে সেই 3টা টপিকের উপর বেস করে আমি 2টা বেস্ট এমসিকিউ করাবো। তোমরাও এই ভিডিওতে আবার 30 লাইকস কমপ্লিট করবে, করে এই ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারের নেক্সট লেকচার খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। সো দেখতে থাকো এবং ক্লাসগুলি শেয়ার করো। কাদের সাথে শেয়ার করবে? অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, অবশ্যই তোমার দাদাদের সাথে শেয়ার করবে, দিদিদের সাথে শেয়ার করবে, যারা মেনলি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছে এবং এবার WBSSC-তে বসতে চায়। আমিও WBSSC-র মাধ্যমে 9-10-এর একজন সহশিক্ষক, একজন অ্যাসিস্ট্যান্ট টিচার। ওকে, তো আমি এই ফেজটা অতিক্রম করেছি। 9-10-এ আমার কেমিস্ট্রিতে খুব সমস্যা হতো, আমি ফিজিক্সে অবশ্যই, তো আমার কেমিস্ট্রিতে খুব সমস্যা হতো। এবার গোটা 11-12-এর কেমিস্ট্রি বই নিয়ে বসতে গেলে প্রচুর হয়ে যায়। তো এরকম আমি খুব খুঁজেছি এরকম চ্যানেল যেখানে খুব সংক্ষেপে আমি পাবো। যাই হোক, তো আমি আমার সময় পাইনি, তো তোমাদের জন্য আমি চেষ্টা করছি। তো দেখতে থাকো, হেল্প অবশ্যই করবে, হ্যাঁ। তো চলে যাই আমরা ক্লাসে। ওকে, থ্যাংক ইউ। সো আজকের ক্লাস ইলেকট্রোস্ট্যাটিক্স শুরু করছি। মন দিয়ে দেখো, ভালো মতো সব থিওরিগুলো ছোট ছোট করে শিখে নাও এবং তারপর এমসিকিউগুলো সলভ করবে, তাহলে খুব ভালো বুঝতে পারবে। এবং আমি যে এমসিকিউগুলো করাবো সেই এমসিকিউগুলো করলে অবশ্যই তুমি সেই রিলেটেড এবং তোমার কনসেপচুয়াল অনেক এমসিকিউ করতে পারবে। ওকে, তো আজকের ইলেকট্রোস্ট্যাটিক্স ক্লাসটা শুরু হচ্ছে। সো ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা মেনলি চার্জ নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথমেই আমরা আলোচনা করব কি নিয়ে? চার্জ নিয়ে। ওকে, চার্জ 2 রকমের হয়, পজিটিভ চার্জ অ্যান্ড নেগেটিভ চার্জ। আমরা সবাই জানি যে যে কোনো বস্তু বলো বা যে কোনো পদার্থ বলো, সেগুলো অ্যাটমস বা পরমাণু নিয়ে তৈরি।
তো সেই পরমাণুগুলোর মধ্যেই 3 ধরনের পার্টিকেল থাকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের মধ্যে ইলেকট্রন আর প্রোটন এই দুটো পার্টিকেল মধ্যে চার্জ নামক ব্যাপারটা থাকে। ইলেকট্রনের মধ্যে নেগেটিভ চার্জ থাকে, প্রোটনের মধ্যে পজিটিভ চার্জ থাকে। ওকে, এবার প্রোটন তো নিউক্লিয়াসের মধ্যে থাকে উইথ নিউট্রন, ইলেকট্রনগুলো বাইরের অরবিটে থাকে এবং কখনো কখনো দেখা যায় লাস্ট অরবিট থেকে ইলেকট্রনের অন্য কোনো অ্যাটমের ইলেকট্রনের সাথে স্থানান্তর, মানে কী বলে ওটাকে, এক্সচেঞ্জ হতে পারে। ওকে, সো তখনই কি হয়, কোনো পরমাণু থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় বা ইলেকট্রন কমে যায় তাহলে সে পজিটিভ চার্জ হয়ে যায়, কারণ তার প্রোটন সংখ্যা তো বেশি থেকে গেল। কারণ আগে ইলেকট্রন আর প্রোটন সমান ছিল, আমরা জানি যে কোনো বস্তুর ইলেকট্রন আর প্রোটন সমান হয়, তার জন্য তার মধ্যে কোনো চার্জ থাকে না। বাট তার মধ্যে ইলেকট্রন নেগেটিভ চার্জ, প্রোটন পজিটিভ চার্জ, প্রত্যেকটা বস্তুর মধ্যে প্রোটন ইলেকট্রন থাকে ঠিকই, কিন্তু যেহেতু দুটোই সমান পরিমাণে থাকে সেই জন্য কোনো রকম চার্জ হয় না। বাট যখনই কোনো অ্যাটম থেকে ইলেকট্রন বেরিয়ে যায় বা কোনো অ্যাটমে ইলেকট্রন বেশি ঢুকে যায়, মানে কারোর সাথে এক্সচেঞ্জ করে কোনো অ্যাটমের সাথে, তখন অ্যাটমগুলো হয়ে যায় কি চার্জ। যদি ইলেকট্রন ঘাটতি হয় তাহলে সে পজিটিভ চার্জ হয়ে যায়, ইলেকট্রন বেড়ে গেলে তখন সে নেগেটিভ চার্জ হয়ে যায়। ওকে, সো সবথেকে এবার মিনিমাম চার্জ যেটা হয়, মানে চার্জ তাহলে ডিপেন্ড করে ইলেকট্রনের উপরই, তো সবথেকে মিনিমাম চার্জ যেটা সেটাকে বলা হয় একটি ইলেকট্রনের চার্জ। 1 charge of an electron। ওকে, এটাই হলো সবথেকে মিনিমাম চার্জ। ওকে, এটাকে ই সিম্বল দিয়ে লেখা হয়। যদি একটা ইলেকট্রন এক্সেস হয়ে যায় তাহলে কোনো অ্যাটমের চার্জ হয় -e, আর যদি একটা ইলেকট্রন কমে যায় তাহলে তার চার্জ হয় +e, as well as একের বেশি হলে 2e, 3e, 4e, etc. So minimum value of charge is e for electron, plus for positive, minus for negative. So এর ভ্যালু হয় e is equal to 1.6 into 10 to the power -19 কুলম্ব। ওকে, এটা হলো একটা ইলেকট্রন চার্জের ভ্যালু। সো এবার আমরা জানি যে কোনো চার্জ, যে কোনো বডিতে মেবি 2 বা 3টা ইলেকট্রন বেশি হতে পারে, মেবি 2 বা 3টে ইলেকট্রন কম হতে পারে। তো যে কোনো বডির যে চার্জ সেটা হয় 3টা ইলেকট্রনের জন্য বা 4টা ইলেকট্রনের জন্য, 5টা ইলেকট্রনের জন্য, সে বাড়তি হতে পারে, ঘাটতি হতে পারে। সো দ্যাটস মিন যে কোনো বস্তুর চার্জ হয় নাম্বার অফ ইলেকট্রনস। সো যটা ইলেকট্রন হবে সেই সংখ্যা ইন্টু ইলেকট্রনের চার্জ যদি গুণ করি তাহলে সেই বস্তুটার চার্জ বেরিয়ে যায়। ফর এক্সাম্পল, এটা একটা বস্তু, এই বস্তু থেকে সাপোজ 2টো ইলেকট্রন বেরিয়ে গেছে, সো এই বস্তুটার চার্জ হবে 2 into 1.6 into 10 to the power -19 কুলম্ব প্লাস, কেন, কারণ 2টো ইলেকট্রন বেরিয়ে গেছে। সাপোজ এই বস্তুতে 4টা ইলেকট্রন ঢুকেছে তাহলে তার চার্জ হবে -4 into 1.6 into 10 to the power -19 কুলম্ব। দ্যাটস মিন আমি বলতে পারি এনি চার্জ যদি আমরা কিউ দিয়ে লিখি তাকে, সো কিউ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস নাম্বার অফ ইলেকট্রন ইন্টু চার্জ অফ ইলেকট্রন। So Q is any charge is equal to natural number multiply by charge of electron। এটাকে বলা হয় কোয়ান্টাইজেশন অফ চার্জ। কি বলে এটাকে, এই টপিকটাকে বলে কোয়ান্টাইজেশন অফ চার্জ। ওকে, তার মানে চার্জ ইজ এ কোয়ান্টাইজড রাশি, কোয়ান্টাইজড কোয়ান্টিটি। এই কোয়ান্টাইজড ব্যাপারটার কনসেপ্টটা কি, যখন কোনো কোয়ান্টিটি সাম একটা কোনো মিনিমাম ভ্যালুর ইন্টিজার মাল্টিপ্লাই হয় তখন সেই মিনিমাম ভ্যালুটাকে কোয়ান্টা বলে, এবং যে কোয়ান্টিটিটা হচ্ছে সেই কোয়ান্টিটিটাকে বলে কোয়ান্টাইজড কোয়ান্টিটি। ফর এক্সাম্পল, ইন দ্য ওয়ার্ল্ড অফ মানি 1 paisa is quanta, okay, and any money, any rupees, the rupees 5 rupees, 5.50 rupees, any rupees may be multiply of the 1 paisa. For example, 5 rupees, that is 500 into 1 paisa, 5.5 rupees, so 550 into 1 paisa. Okay, so 1 paisa is a quanta, that's mean rupees is a quantized quantity. Okay, as well as charge is a quantized quantity. Here the quanta is E, electronic charge. Okay, so charge is quantized. Okay, এটা আমরা শিখে গেলাম। এবার চার্জ ইজ কনজার্ভড। চার্জ
ইজ কনজার্ভ। এর মানে কি, মানে দুটো বস্তুর মধ্যে যদি চার্জের এক্সচেঞ্জ হয় তো একটা বস্তু থেকে ইলেকট্রন কমে যাবে, একটা বস্তুতে ইলেকট্রন বেড়ে যাবে। বাট ওভারঅল যদি আবার দুটো বস্তুর চার্জ একসাথে ক্যালকুলেশন করি তো অ্যান্সারটা 0 বেরোবে। কেন? ফর এক্সাম্পল এই বস্তুটার মধ্যে ইলেকট্রন আছে 5টা, প্রোটন আছে 5টা, দ্যাটস মিন 0 চার্জ। এই বস্তুটার মধ্যে ইলেকট্রন আছে 6টা, প্রোটন আছে 6টা, দ্যাটস মিন 0। বাট এখান থেকে যদি একটা ইলেকট্রন এখানে চলে যায় তাহলে এটা হয়ে যাবে -e, এটা হয়ে যাবে +e। টোটাল চার্জ দুটো একসাথে ইউজ করলে আবার -e +e 0। সো চার্জ ইজ কনজার্ভ, মানে চার্জ কখনো ধ্বংস করা বা সৃষ্টি করা যায় না, টোটাল চার্জ সবসময় একই থাকে। ওকে ওকে, এবার একটা জিনিস একটু বলে দিই, ইন্ডাকশন। ইন্ডাকশন মনে রাখবে, চার্জ ক্যান অ্যাট্রাক্ট, ক্যান রিপাল টু আনাদার চার্জ, মানে একটি চার্জ আরেকটি চার্জকে অ্যাট্রাক্ট বা রিপাল করতে পারে। আমরা জানি পজিটিভ পজিটিভ, দ্যাটস মিন লাইক চার্জেস, like positive positive, negative negative repel each other, but positive negative or negative positive attract each other. That's mean two charges, maybe one positive or negative, maybe two negative, maybe two positive, they are attract or repel each other. But if we take a charge body, suppose plus charge, close to a non-charge body, that's mean এর মধ্যে কোনো চার্জ নেই, দ্যাটস মিন এর মধ্যে চার্জ বডি মানে সাপোজ +5 আছে, মানে 5টা ইলেকট্রন বেরিয়ে হয়েছে আর এর মধ্যে ইলেকট্রনের প্রোটন সমান আছে। তো একটা চার্জ বডির কাছে যদি একটা নন চার্জ বডিও আনি তো কি হয়, এই চার্জ বডিটা এই নন চার্জ বডিকে ইন্ডাক্ট করে ফেলে, ইন্ডাকশান করিয়ে ফেলে। হোয়াট ইজ ইন্ডাকশান? ইন্ডাকশান মিনস এই বডির মধ্যে আমরা জানি সেন্টারে থাকে প্রোটন আর নিউট্রন আর অরবিটগুলোতে থাকে ইলেকট্রন। এবার এই অরবিটগুলো দেখতে রাউন্ড হয়, বাট যখন একটা চার্জ বডি একটা নন চার্জ বডির কাছে নিয়ে আসা হয় দেখা যায় যে এই অরবিটগুলো একটু ওভাল শেপ নিয়ে নিচ্ছে আর এই ইয়েটা প্রোটনটা আর নিউট্রনটা যে নিউক্লিয়াসটা সেটা একটু ডান দিকে শিফট করে গেল, কারণ সামনে পজিটিভ নিয়ে এসেছি, এবং এই ইলেকট্রনগুলো কি হচ্ছে একটু এদিকে চেপে আসছে। ওকে, বডিটা দেখতে এরকম হয়ে যাচ্ছে, অর্থাৎ পজিটিভ আর নেগেটিভের মধ্যে একটা পোল সৃষ্টি হচ্ছে। নর্মালি একটা বস্তুর মধ্যে পজিটিভ নেগেটিভ একই জায়গায় থাকে, বাট যখনই একটা চার্জ বডি একটা নন চার্জ বডি সামনে আনা হয় তাদের মধ্যে পজিটিভ আর নেগেটিভের মধ্যে একটা পোল সৃষ্টি হয়ে যায়। তখন ক্লোজে যেহেতু নেগেটিভ থাকে সেই নেগেটিভকে এই পজিটিভটা অ্যাট্রাক্ট করে, দ্যাটস মিন এই বস্তুটাকে অ্যাট্রাক্ট করছে। দ্যাটস মিন একটা চার্জ বডি একটা নন চার্জ বডিকে অ্যাট্রাক্ট করতে পারে। কি করে পারে? চার্জ বডি নন চার্জ বডিকে আগে ইন্ডাকশান ঘটায়। হোয়াট ইজ ইন্ডাকশান? ইন্ডাকশান মিনস ওই নন চার্জ বডির মধ্যে যে প্রোটন আর ইলেকট্রন এক জায়গায় সেন্টার ছিল সেই সেন্টারটাকে একটু সরিয়ে দেয়, দিয়ে পোলার সৃষ্টি করে, তারপরে তাকে অ্যাট্রাক্ট করে। দ্যাটস মিন একটা চার্জ বডিকে অ্যাট্রাক্ট বা রিপাল করতে পারবে। যদি আনলাইক চার্জ হয় তার অ্যাট্রাক্ট করবে, লাইক চার্জ হলে রিপাল করবে। বাট একটা চার্জ বডি একটা নন চার্জ বডিকেও অ্যাট্রাক্ট করতে পারবে বাই দ্য প্রসেস অফ ইন্ডাকশান। বাট একটা চার্জ বডি একটা নন চার্জ বডিকে কোনোদিনই রিপাল করতে পারবে না। এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে যদি আমি কোনো বস্তু চার্জ আছে কি না দেখতে চাই তাহলে তার জন্য রিপালশন আমাকে শিওর শর্ট অ্যান্সার দেবে, অ্যাট্রাকশান নয়। ফর এক্সাম্পল এই পেনটার মধ্যে চার্জ আছে কি না দেখতে চাই, তার জন্য আমি একটা চার্জ বডি নিয়ে আসলাম, সাপোজ ইট ইজ পজিটিভ চার্জ। এবার এই বস্তুটাকে যদি আমি এই কাছে নিয়ে যাই, নিয়ে যদি দেখি যে এই পজিটিভ চার্জটা এই বস্তুটাকে অ্যাট্রাক্ট করছে, দ্যাটস মিন আমার কাছে দুটো অপশান হতে পারে, যে এই বস্তুটা মাইনাস চার্জ হতে পারে আবার নন চার্জ হতে পারে, বিকজ পজিটিভ চার্জ অ্যাট্রাক্ট করতে পারে মাইনাস চার্জকেও অ্যাজ ওয়েল অ্যাজ নন চার্জকেও, নিউট্রাল বডিকেও। ওকে, বাট যদি আমি দেখি এখানে রিপাল হচ্ছে তাহলে আমি শিওর হয়ে যাব এটা পজিটিভ চার্জ হয়ে আছে, কারণ এটা পজিটিভ চার্জকে রিপাল করতে পারে, নন চার্জকে রিপাল করতে পারে না। ক্লিয়ার? সো আমাদের কাছে কি হলো প্রমাণ? আমাদের কাছে এটা প্রমাণ হলো যে একটি চার্জ বডি চার্জ কিনা তার সবথেকে মানে একদম সুপার প্রুফ হলো অ্যাট্রাকশান নয় রিপালশান। ওকে, চলো এইটুকু আমরা একটু টুকে না ফাট করে পজ করে আমরা নেক্সট স্লাইডে যাব। এই স্লাইডে আমরা কয়েকটা জিনিস লিখে নিয়েছি আগে থেকে, কেন লিখেছি বলছি।
কারণ এগুলো আমারও মনে থাকে না। তো কি এই স্লাইডে আমরা শিখবো ফ্রিকশনাল চার্জ। হোয়াট ইজ ফ্রিকশনাল চার্জ? ফ্রিকশনাল চার্জ মানে ইফ উই রাব আ বডি উইথ আনাদার বডি দেন ইলেকট্রন ক্যান ট্রান্সফার ফ্রম ওয়ান বডি টু আনাদার বডি। দ্যাটস মিন আমরা যদি একটা বস্তুকে, একটা বডিকে আর একটা বডি দিয়ে রাব করি বা ফ্রিকশন করি, ঘষি, তাহলে কি দেখা যায়, একটা বডির থেকে ইলেকট্রন আর একটা বডিতে এক্সচেঞ্জ হতে পারে। তো যে বডির থেকে যে ইলেকট্রন আর একটা বডিতে যায়, যে বডিতে যায় সেটা নেগেটিভ চার্জ হয়ে যায়, আর যে বডিটা থেকে বেরোয় সেটা পজিটিভ চার্জ হয়ে যায়। দ্যাটস মিন আমি রাব করে একটা দুটো নিউট্রাল বস্তুকে চার্জ বস্তুতে পরিণত করতে পারি। তো এইভাবে আমরা চার্জ ক্রিয়েট করতে পারি। সে এই ধরনের চার্জকে বলা হয় ফ্রিকশনাল চার্জ। ওকে, এবার এখানে যে লিস্টটা দিয়েছি সেখানে লিস্টটা হলো যে দুটো জিনিসকে দিয়েছি লিস্ট। একটা মনে করো গ্লাস রডকে আমি একটা সিল্কের ক্লথ দিয়ে, মানে সিল্কের কাপড় দিয়ে ঘষছি, রাব করছি, তাহলে দেখা যাবে গ্লাস রড থেকে ইলেকট্রন সিল্কে চলে যায়। দ্যাটস মিন গ্লাস রড বিকাম পজিটিভ অ্যান্ড সিল্ক বিকাম নেগেটিভ। এই লিস্টটা মনে রাখবে। হ্যাঁ, অনেক সময় শর্ট প্রশ্নে দিয়ে দেয় দুটো, মানে বললো যে গ্লাস রডকে সিল্কের ক্লথ দিয়ে রাব করা হলো, বলো তো সিল্কের ক্লথ কী চার্জ নেবে, পজিটিভ, নেগেটিভ, নিউট্রাল বা কিছু একটা, বা নান অফ দিস, এরকম একটা অপশান দিয়ে অনেক সময় কিন্তু শর্ট প্রশ্ন দিয়ে দেয়। তো এগুলো পুরোটাই মেমোরাইজ বেস, তোমাকে মেমোরিতে রাখতে হবে। উলেন ক্লথ দিয়ে যদি রাবার শুজকে যদি ঘষো তাহলে উলেন ক্লথে পজিটিভ হবে, রাবার শুজে নেগেটিভ হবে। অ্যাজ ওয়েল অ্যাজ উলেন ক্লথ দিয়ে তুমি যদি প্লাস্টিক অবজেক্টকেও ঘষো তাহলে প্লাস্টিক অবজেক্টে নেগেটিভ হবে, উলেন ক্লথে পজিটিভ হবে। ড্রাই হেয়ার মানে শুকনো চুল দিয়ে যদি চিরুনি বা কম ঘষো তাহলে শুকনো হেয়ারে তোমার পজিটিভ হবে, চিরুনিতে নেগেটিভ হবে। অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাট স্কিন দিয়ে যদি এবোনাইট রড ঘষো তাহলে ক্যাট স্কিনে কী হবে, পজিটিভ হবে, অ্যান্ড এবোনাইট রডে নেগেটিভ হবে। ওকে, এই কটার লিস্ট একটু মনে রেখে দেবে। ওকে, এবার আমরা যেটা পড়াবো সেটা হলো কন্ডাকশন। ইন্ডাকশন তো পড়লাম, কন্ডাকশন কি? কন্ডাকশন মানে ডিরেক্ট টাচ, মানে মনে করো লেটেস্ট কনসিডার এটা পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জ দিয়ে যদি আমি টাচ করে দিই তাহলে এটাও পজিটিভ চার্জ হয়ে যাবে। যদি এর ক্লোজে আনি তাহলে এর সামনের প্রান্তে অপোজিট চার্জ আর দূরের দিকে মানে সেম চার্জে এটা পোলে সৃষ্টি হয়ে যাবে, কিন্তু টাচ করলে এটা যে চার্জ দিয়ে টাচ করলাম সেই চার্জে পরিণত হবে। তো সেই ব্যাপারটাকে বলা হয় কন্ডাকশন। ওকে, সো ইন্ডাকশন কন্ডাকশন হয়ে গেল। এবার আমরা যেটা পড়বো সেটা হলো ডেনসিটি। ভ্যারিয়াস ডেনসিটি পড়বো আমরা, বিভিন্ন রকমের ডেনসিটিগুলো শিখবো। এটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এই স্লাইডে এইটুকু শেখার। দেখো এখান থেকে আর নেক্সট স্লাইডে গেলাম না, ডাইরেক্ট এখান থেকে শিখতে থাকো। কি এবার যেটা আমরা পড়বো সেটা হলো ডেনসিটি, চার্জ, মানে এক কথায় চার্জ ডেনসিটি পড়বো। ওকে, চার্জ ডেনসিটি মিনস কোনো বস্তুকে যদি আমি চার্জ দিই বাই কন্ডাকশন, তো সেই চার্জটা ওই বস্তুতে কোথায় থাকবে, কতটা জমা হবে, কোন জায়গায় কতটা জমা হবে সেটা বোঝার জন্য আমাদের পড়তে হবে ডেনসিটি। ফর এক্সাম্পল মনে করো একটা এরিয়ার উপর, সাপোজ একটা এরিয়ার উপর আমি কিউ চার্জ দিলাম। কি চার্জ দিলাম? কিউ চার্জ দিলাম। তাহলে এই পুরো চার্জটা এই এরিয়াতে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে, ঠিক আছে, একদম ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। So if the area of the plate is alpha, then each and every point has a charge q by alpha, মানে একক বিন্দুতে বা একক ক্ষেত্রফলে একটা এরিয়ার মধ্যে যে চার্জ দিয়ে দিই তাহলে সেই চার্জটা প্রত্যেক পুরো এরিয়াতে সমান ভাগে ভাগ হয়। দ্যাটস মিন ইচ অ্যান্ড এভরি এরিয়া মানে পার ইউনিট এরিয়াতে যে চার্জটা থাকবে তাকে বলবো কিউ বাই আলফা, সেটাকে লেখা হয় সিগমা দিয়ে। এটাকেই বলা হয় সারফেস চার্জ ডেনসিটি। সারফেস চার্জ ডেনসিটি কি দিয়ে লেখা হচ্ছে? সিগমা দিয়ে। সো সিগমা ইজ ইকুয়াল টু কি? সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই আলফা অর এরিয়া। এইবার এই শেপটাই যদি একটা ফাঁপা গোলক হতো। আচ্ছা, আরেকটা কথা একটু বলে রাখবে এই পরিপ্রেক্ষিতে, যে বলে জায়গা যদি একটা ফাঁপা গোলক হতো, ফাঁপা গোলক আর ব্যাসার্ধের, তাহলে এই গোলকের যে পৃষ্ঠতল তার এরিয়া হতো আলফা ইজ ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার। দ্যাটস মিন ইন দিস কেস সিগমা বিকাম কিউ বাই 4 পাই আর স্কোয়ার। তাহলে এই ফাঁপা গোলকের ক্ষেত্রে মানে চার্জ ডেনসিটি হবে কিউ বাই 4 পাই আর স্কোয়ার। তো এখানে যেটা বলার সেটা হলো যে কোনো ফাঁপা পরিবাহীর
দুটো পৃষ্ঠ হয়, একটা আউটসাইড একটা ইনসাইড। তো একটা চার্জ যদি দিই তো সেই চার্জটা মনে রাখবে সবসময় ফাঁপা পরিবাহীর বা এটাকে বলা গেল হলো কন্ডাক্টর। হলো কন্ডাক্টরের সবসময় চার্জটা বাইরের যে পিঠ, বাইরের যে সারফেস, সেই সারফেসেই জমা হয়। ঠিক আছে, এটাকে তুমি এভাবে ভাবতে পারো, কারণ ভবিষ্যতে তোমার লাগবে। এক্স্যাক্টলি বাইরের পৃষ্ঠে জমা হওয়ার কারণ কি? কারণ মনে রাখবে চার্জ সেখানেই জমা হবে যার আশেপাশে বা যার ক্লোজে কোনো কিছু গ্রাউন্ডেড থাকবে, ভূ সংলগ্ন থাকবে। এবার একটা ফাঁপা পরিবাহীর বাইরের যে পৃষ্ঠ, বাইরের যে সারফেস, তার আশেপাশে গোটা ওয়ার্ল্ড আছে। সো গোটা ওয়ার্ল্ডে কত কিছু গ্রাউন্ডেড, সো বাইরের পৃষ্ঠে আধানটা জমা হওয়ার কোনো সমস্যা নেই। বাট ভেতরের পৃষ্ঠের ইনসাইডে কোনো জিনিস নেই যেটা গ্রাউন্ডেড আছে, সেই জন্য আধানটা সবসময় বাইরের যে সারফেস সেখানেই জমা হবে। ওকে, এবং কোথায় বেশি জমা হবে? যেখানে এরিয়া কম, বিকজ সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই আলফা। সো আলফা যত বেশি হবে সেখানে চার্জ তত কম জমা হবে। এবার যেহেতু স্ফিয়ার কী হয়, স্ফিয়ারের ক্ষেত্রে তোমার মানে ইকুয়াল হয় সব জায়গায়, দ্যাটস মিন এখানে ডিস্ট্রিবিউশনটা ইকুয়াল হয়। বাট তুমি যদি এইরকম নিতা, এরকম যদি একটা স্কোয়ার বক্স নিতা, তাহলে সেক্ষেত্রে এইসব জায়গাতে চার্জটা একটু বেশি জমতো, এইসব জায়গাতে কম, এইসব জায়গাতে আবার বেশি, এইসব জায়গাতে কম, এইসব জায়গাতে আবার বেশি, এইসব জায়গাতে কম, এইসব জায়গাতে আবার বেশি। কেন? বিকজ এইসব জায়গাতে এরিয়া ছুচলে জায়গায় এরিয়া কম হয়, এরিয়া কম হওয়াতে সেখানে চার্জটা বেশি জমে। ওকে, তো এটা গেল সারফেস চার্জ ডেনসিটি। নেক্সট আমরা যেটা পড়বো সেটা পড়বো আমরা ভলিউম চার্জ ডেনসিটি। এটা মিটিয়ে দিলাম, পজ করে টুকে নাও। ওকে, ভলিউম চার্জ ডেনসিটি। ভলিউম চার্জ ডেনসিটি কি? সলিড কোনো যদি বডি হয়, লাইক স্ফিয়ার যদি ধরি, তাহলে সেক্ষেত্রে চার্জটা ইচ অ্যান্ড এভরি পয়েন্টে ইকুয়াল ডিস্ট্রিবিউশনটা হয়। সেটা পুরো ইচ অ্যান্ড ইউনিট পার ইউনিট আয়তন, মানে ইউনিট ভলিউম, প্রত্যেকটা ভলিউমে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়। সেক্ষেত্রে যে ডেন্সিটিটা ইউজ করা হয় সেটাকে বলা হয় রো দিয়ে লেখা হয়। সেই রো ইজ ইকুয়াল টু হবে, ইফ উই গিভ চার্জ কিউ, দেন কিউ ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামং অল ভলিউম, দ্যাট ইজ 4/3 পাই আর কিউব, ইফ দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, সলিড স্ফিয়ার ইজ আর। ওকে, যে কোনো বডির ক্ষেত্রে তার ভলিউম জানতে হবে, তাহলে এই ডেন্সিটি থেকে বলবো ভলিউম চার্জ ডেন্সিটি। লাস্ট বাট নট লিস্ট, ইটস কল লিনিয়ার চার্জ ডেন্সিটি। লিনিয়ার চার্জ ডেন্সিটি এটা কি? মনে করো একটি চার্জ একটি লিনিয়ারলি একটা তারে, ওয়্যারে ডিস্ট্রিবিউট করা আছে। লেট আস কনসিডার দ্য লেন্থ অফ দ্য ওয়্যার এল। তাহলে ইফ উই গিভ চার্জ কিউ, then the distribution is q by l, distribution or unit length is q by l, is called linear charge density, written as lambda. Okay, so this is linear charge density. Linear charge density, volume charge density and surface charge density, এই তিনটা ডেন্সিটি তোমাদের শিখে রাখতে হবে, খুবই কাজে লাগবে। ওকে, দেখা হয়ে গেল। নেক্সট স্লাইডে আমরা কুলম্বস ল শিখব। তো শুরু করছি কুলম্বস ল। কুলম্বস ল এটাই হলো বেসিক ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। ঠিক আছে, এইটা খুব ভালো মতো শিখে নিলে তোমাদের মোটামুটি ইলেকট্রোস্ট্যাটিক্সের প্রবলেমসগুলো যেগুলো করাবো এমসিকিউ, সেগুলোতে খুব একটা প্রবলেম হবে না যদি এই কুলম্বস লটা একটু ভালো মতো বুঝে নাও। তো কুলম্বস ল কি বলছে? কুলম্বস ল বলছে টু চার্জেস Q1 Q2 মে বি লাইক, মে বি নট লাইক, মানে দুটো চার্জ হতে পারে তারা একই বিশেষ, মানে একই চিহ্নের, প্লাস প্লাস মাইনাস মাইনাস অথবা প্লাস মাইনাস। দেন দে আর অ্যাট্রাক্ট অর রিপেল ইচ আদার থ্রু দ্য লাইন জয়নিং দেম, মানে তাদের দুজনের যে সংযোজক রেখা, সেই রেখা বরাবর তারা একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করবে, ডিপেন্ডস অন দেয়ার চার্জ, লাইক না আনলাইক। দ্য ফোর্স ইজ
directly proportional to the multiple of the charges and inversely proportional to the square of the distance between them। মানে তাদের যে চার্জগুলোর মধ্যে আমি এই অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স বের করছি, তাদের দুটো চার্জের মাল্টিপলের সাথে ভ্যারিজাস মিনস কি, যে এই মাল্টিপল যদি বাড়ে, এই দুটোর মধ্যে যদি চার্জগুলো বাড়ে তাহলে তাদের মাল্টিপ্লিকেশনও বাড়বে, আর মাল্টিপ্লিকেশন বাড়তে গেলে ফোর্সটা বাড়বে, অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্টেন্স বাড়তে গেলে ফোর্সটা কমবে স্কোয়ার রেটে। ঠিক আছে, মানে সামান্য একটু ডিস্টেন্স বাড়তে গেলেই তাদের মধ্যে ফোর্স অনেকটা কমে যাবে। ওকে, দ্যাটস মিন F is equal to some constant into Q1 Q2 by R square. This is Coulomb's law। এবার Coulomb's law তো এখানে হয়ে গেল, বাট আমাদের এই Coulomb's law বা ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্লাসগুলো দুটো ভাগে করতে হবে, একটা সিজিএস, একটা এসআই। ওকে, সিজিএস আর এসআই করতে হবে, আর একটা করতে হবে ইন এনি মিডিয়াম অর ইন ভ্যাকাম অর এয়ার মিডিয়াম। ওকে, ফর এক্সাম্পল আমি যদি সিজিএসে করি তাহলে প্রথমত চেঞ্জ কি, বাকি সব সেম, যা চেঞ্জ হবে কনস্ট্যান্টের। আমরা কে ড্যাশ যে কনস্ট্যান্টটা দেখছি, এই কে ড্যাশ কনস্ট্যান্টটা সিজিএস পদ্ধতিতে হয়ে যায় 1/k, যেখানে কে কে বলে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। গিভেন বাই কুলম্ব। আর এই কে ড্যাশটাই এসআই পদ্ধতিতে হয়ে যায় 1/4πε, যেখানে এপসাইলনকে বলে, কারণ 4π তো তোমার পরিচিত জিনিস, এপসাইলনকে বলে পারমিটিভিটি। পারমিটিভিটি মানে এটা কনসেপচুয়ালি ভাবতে পারো যে এই ভ্যালুটা বোঝাচ্ছে যে একটা কোনো জায়গা কতটা ইলেকট্রিক্যালি পারমিট করে। ঠিক আছে, সেটাই বোঝায় পারমিটিভিটি দিয়ে। ওকে, এইবার এই মানগুলো যদি পুট করে দেওয়া যায় তাহলে সিজিএস পদ্ধতিতে বা প্রসেসে এফ বিকাম 1/k Q1 Q2 by R square, বিকজ কে ড্যাশ ছিল তোমার মানে ভ্যারিজাস কনস্ট্যান্ট, সেই কে ড্যাশটাকে কুলম্বস কনস্ট্যান্ট 1/k দিয়ে ট্রান্সফার করা হলো, এই কেটাকে বলা হয় ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। আর সেটাই এসআই পদ্ধতিতে যদি আমরা কুলম্বস ল শিখি, সো এফ ইকুয়াল টু হবে 1/4πε Q1 Q2 by R square। ওকে, নাও মিডিয়াম যদি ভ্যাকাম অর এয়ার হয়, ভ্যাকিউম অর এয়ার, এই দুটো মিডিয়ামের ক্ষেত্রে অনলি দিস টু মিডিয়াম, হয় কোনো মিডিয়াম নেই অথবা এয়ার আছে, এই দুটোর ক্ষেত্রে এই কে কে 1 বলা হয়। দ্যাটস মিন ইন দিস কেস দ্য ফোর্স বিকাম 1/k Q1 Q2 by 1/1 Q1 Q2 by R square, otherwise it's F is equal to 1/k Q1 Q2 by R square। Similarly in SI, vacuum or air এর স্পেলিং ভুল হতে পারে, ঠিক করে নেবে। এই যদি হয় এখানে এপসাইলনটা বিকাম এপসাইলন নট। এপসাইলন নটকে বলা হয় ফ্রি স্পেস পারমিটিভিটি, মানে যখন কোনো মানে শূন্যস্থান বা ফাঁকা স্থান থাকে বা এয়ারে, ওখানে কতটা পারমিট করছে ইলেকট্রিক্যালি, তখন ইউজ করা হয় এপসাইলন নট। তখন এফ বিকাম 1/4πε Q1 Q2 by R square। তোমাকে কোনো প্রবলেমে যদি বলে দেয় যে এটা এই মিডিয়ামে আছে, হয় গ্লাস অথবা লিকুইড, তখনই তুমি এপসাইলন অর কে ইউজ করবে, আদারওয়াইজ তুমি বুঝে নেবে ওটা এয়ার অর ভ্যাকামে আছে, অর্থাৎ এখানে এসআই হলে এটা ইউজ করবে, সিজিএস হলে এটা ইউজ করবে। দ্যাটস মিন অনলি Q1 Q2 by R square, এটা ইউজ করবে। ওকে ওকে, তো দিস ইজ দ্য কুলম্বস ল ইন সিজিএস অ্যান্ড এসআই। এখান থেকে কয়েকটা জিনিস একটু জেনে নাও। এপসাইলন নটের ভ্যালুটা একটু জেনে রাখো, 8.854 × 10⁻⁻12 হয় ইউনিট, এককটা দেখে নেবে। আর 1/4πε পুরোটা যদি ইউজ করো তাহলে তার ইউনিট হলো, তার ভ্যালু হলো 9 × 10⁹ ইউনিট।
ঠিক আছে, ইউনিটটা একটু বড়, এককটা একটু বড় আছে, কুলাম টুলাম দিয়ে আছে, দেখে নেবে। ওকে, তো অনেক জায়গায় পেয়ে যাবে ভ্যালুটা। হ্যাঁ, তোমাদের যে নর্মাল বই ছিল সেগুলো তো আছে। ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। এই 1/4πε ভ্যালুটা তো খুবই ইম্পর্টেন্ট। প্রচুর অঙ্কে যখন তোমাকে কুলম্বস ল দিয়ে অঙ্ক করবে, তখন এই 1/4πε জায়গায় তুমি 9 × 10⁹ ইউজ করে অঙ্কটা করবে, তাহলে তো ক্যালকুলেশনটা কমপ্লিট করতে পারবে, তাই না? সো দিস ইজ কুলম্বস ল। এই কুলম্বস লটা খুব ভালো মতো শিখে নাও, ঠিক আছে? এবার আমরা এই কুলম্বস লটা একটু ভেক্টরিক্যালি রিপ্রেজেন্ট করব। হ্যাঁ, দেখে নাও। কুলম্বস ল ইন ভেক্টর ফর্ম। ভেক্টর তোমরা আমার আগের লেকচারে খুব ভালো মতো শিখেছো। ভেক্টরটা খুব ভালো মতো লাগবেও। তুমি ভেক্টরটা 11, 12 যে কোনো টপিকেই তোমার রিলেশন ভেক্টর লাগবেই। সো ভেক্টরটা খুব ভালো মতো একটু শিখে নিও, ঠিক আছে? বারবার দেখো একটু, একদম খুব ভালো করে শিখেছি। লেকচারগুলো দেখবে, শুধু MCQ করে চলে আসবে না। ওকে, সো কুলম্বস ল ইন ভেক্টর ফর্ম। ভেক্টর বলতে গেলে অবশ্যই ডিরেকশানগুলোকে খুব ইম্পর্টেন্স দিতে হবে। তো ডিরেকশানগুলোকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য আগে তুমি একটা সাপেক্ষ বা একটা আবিয়ে নিয়ে নাও, যেখান থেকে তুমি সমস্ত ক্যালকুলেশন করবে। সাপোজ অ্যাক্সিস নিয়ে নাও, যে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা কী হবে? এটা হবে সেন্টার। এই সেন্টারের রেসপেক্টে সব কিছু করতে হবে তোমাকে। হ্যাঁ, তো সাপোজ এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নিয়ে যে তলটা রয়েছে XY তল, সেই প্লেনেই তোমার দুটো চার্জ রয়েছে Q1 অ্যান্ড Q2। এই দুটো চার্জের মধ্যে তোমাকে অ্যাট্রাকশন রিপালশন ফোর্স মানে কুলম্বীয় যে ফোর্স সেটা বের করতে হবে, এবং সেখানে তাকে ভেক্টরিক্যালি বের করতে হবে। তো যদি ভেক্টরিক্যালি বের করি, আমরা নর্মালি জানি Q1 আর Q2-র মধ্যে যে ফোর্স কাজ করে সেটা Q1 Q2/r², CGS করলাম, ব্যাকামে করলাম। তবে Q1 আর Q2 মধ্যে যদি কথাটা এরকম হয়, Q1 দ্বারা Q2-র উপর ফোর্স কত, বা Q2 দ্বারা Q1-এর উপর ফোর্স কত? দেখো, মনে করো Q1 Q2 দুটোই লাইক চার্জ, মানে এটাও প্লাস তো এটাও প্লাস। তো Q1 Q2-কে এদিকে রিপেল করবে, Q2 Q1-কে এদিকে রিপেল করবে। দ্যাট মিন দ্য ফোর্স অন Q2 বাই Q1 ইজ দিস সাইড, বাট ফোর্স অন Q1 বাই Q2 ইজ দিস সাইড। মানে দুজনের ফোর্সের ভ্যালু মডিউলাস সেম হলেও তাদের ডিরেকশন আলাদা। দ্যাটস মিন সেক্ষেত্রে আমাকে ভেক্টরিক্যালি ব্যাপারটা বোঝাতেই হবে, সেই জন্য ভেক্টরটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। সো প্রথমত আমাকে জানতে হবে এরা দুজনের মধ্যে ডিস্টেন্স কত। তার আগে আমি জানি এরা দুজন যে মেন মূল বিন্দু, সেই মূল বিন্দু থেকে এদের ডিস্টেন্স কত। তো লেট আস কনসিডার মূল বিন্দু থেকে Q1 এর ডিস্টেন্সটা R1, ভেক্টরিক্যালি দিয়ে দিলাম। আর যে Q2 এর ডিস্টেন্সটা R2, ভেক্টরিক্যালি বুঝিয়ে দিলাম। ওকে, R1 ভেক্টর, R2 ভেক্টর। ওকে, নাও Q1 থেকে Q2 যদি বলি, তাহলে এই ডিস্টেন্সটাকে আমরা বলবো R12, Q1 থেকে Q2। আবার Q2 থেকে Q1 এর যদি ডিস্টেন্স বলি, তাহলে সেটা বলবো R21। মডিউলাস অফ R12 is equal to modulus of R21, but the direction is different. R12 means Q1 থেকে Q2 direction দূরত্ব, আর R21 means Q2 থেকে Q1 এর ডিস্টেন্স। দুটো তো সেম নয়, ভ্যালু হলো সেম হলেও ভেক্টরিক্যালি দুটো ডিরেকশন ডিফারেন্ট, সেই জন্য তোমাকে এটা দুটো ডিফারেন্ট ডিরেকশন হিসেবে বলতে হবে। নাও এবার যদি আমরা ফোর্স বের করি অন Q2 ডিউ টু Q1, ডিউ টু Q1, ঠিক বললাম তো? ডিউ বানান, দেখে নেবে। ডিউ টু কি Q1 যদি এটা বের করি, তাহলে সেটা হবে, প্রথমে নামটা দিতে হবে আমাকে F21, যেহেতু 2 এর উপর ফোর্স 1 এর জন্য সেটা F21, ইট ইজ ইকুয়াল টু 1/4πε0, ঠিক আছে? Q1 Q2 ঠিক আছে, বাট এইখানে আমাকে লিখতে হবে R12 স্কোয়ার। দেখো এখানে তো R21 লিখলে হবে না, R12 লিখতে হবে, কারণ F2 মানে ফোর্স অন 2 বাই 1 এটা বোঝাচ্ছে, আর R12 বোঝাচ্ছে 1 থেকে 2 এর ডিস্টেন্স। ওকে, 1 এর জন্য 2 এর উপর, সো F21, বা ডিস্টেন্সটা বোঝাতে গেলে 1 থেকে 2, দিস 1 2, ঠিক আছে? এইবার এটা তো ভেক্টর, সো ভেক্টর, আর এটা তো একটা ভ্যালু খালি। ভেক্টর করতে গেলে আমাকে ইউজ করতে হবে একটা
ইউনিট ভেক্টর। তো r12 যেহেতু এদিক থেকে এদিকে, তো r12 থেকে যে ইউনিট ভেক্টরটা কাজ করে সেটা হলো r12 ক্যাপ। তাহলে হয়ে গেল f21 কে ভেক্টরিক্যালি রিপ্রেজেন্ট। এইটাকে আরেকটু ভালো মতো লিখলে হবে 1/4πε0 q1 q2 by r12 স্কোয়ার ইন্টু, যেহেতু r12 ক্যাপ মিন্স r12 ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস অফ r12 ভেক্টর। ওকে, দ্যাটস মিন 1/4πε0 q1 q2 by r12 cube r12 vector. This is the vector style of force on q2 due to q1. এবার এটাই যদি আমরা করি force on q1 due to q2, then f12 is equal to হবে same process এ 1/4πε0 q1 q2 by r21 cube r21 vector। দেখো বুঝা গেল? তাহলে এটা f21, এটা f12। ওকে, এবার এই হলো তোমার ভেক্টরিক্যালি রিপ্রেজেন্টেশন। আচ্ছা, এবার আরেকটা জিনিস লেখা যায়, সেটা হলো যে এই r12 ভেক্টরকে বা r21 ভেক্টরকে মানে তোমার ভেক্টর রুল দিয়ে প্রকাশ করা যায়। যেমন এখানে করছি দেখো r12 ভেক্টর, r12 ভেক্টরকে লক্ষ্য করো এই দিকে মুখ, r12 এই দিকে মুখ, তার আগে আসছে r1 ভেক্টর। তাহলে r1 ভেক্টর আর r12 ভেক্টর এই দুজনের মুখ সেম, আর r2 ভেক্টরটা তার অপোজিটে। তাহলে অবভিয়াসলি r2 ভেক্টরটা এই দুটো ভেক্টরে প্লাস করে আসবে, ভেক্টর রুল, ট্রায়াঙ্গেল রুল, যে r2 ভেক্টরটা দেখো অর্ডার ফলো করছে না, আর r1 ভেক্টর আর r12 ভেক্টর সেম অর্ডার ফলো করছে। সো r12 ভেক্টর যদি করি তাহলে সেটা r2 ভেক্টর থেকে r1 ভেক্টরে মাইনাস হবে, বোঝা গেল? সিমিলারলি r12 ভেক্টর যদি বের করি, 21 যদি ভেক্টর বের করি, তাহলে দেখো r21 মানে এই অ্যারোটা, তাহলে এই অ্যারোর সাথে এই অ্যারো সেম অর্ডারে আছে, তাহলে r2 সাথে r21 অ্যাড করলে r1 পাবো। তাহলে r21 পাওয়ার জন্য r1 থেকে r2 বাদ দিতে হবে, তো r1 মাইনাস r2। তাহলে তোমরা এই জায়গাতে সেটা ইউজ করতে পারো, মানে এখানে তুমি এটাও লিখতে পারো, হয়ে গেল মেন জায়গাতে এখানে লিখতে পারো 1/4πε0 q1 q2 বাই r12 কিউব, এই r12 জায়গায় তুমি r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর ইউজ করতে পারো। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে তুমি 1/4πε0 q1 q2 বাই r21 কিউব r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর ইউজ করতে পারো। এবার একটা জিনিস লক্ষ্য করো, এইটুকু পোর্শন দুটোরই সেম। কেন সেম? কারণ r12 ভেক্টরের মান, r21 ভেক্টরের মান। এবার r12 ভেক্টরের মান আর r21 ভেক্টরের মান তো সেম, ডিস্টেন্সটা তো ম্যাথমেটিক্যালি সেম, শুধু ডিরেকশন আলাদা। দ্যাটস মিন এবার এটাকে তুমি যদি এভাবে লিখতে পারো, আগে যদি একটা মাইনাস লাগিয়ে দাও তাহলে এটা লিখতে পারো 1/4πε0 q1 q2 বাই r21 কিউব ইন্টু r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, ঘুরিয়ে দিতে পারো মাইনাস দিয়ে। আর এটাই তো এটা, তাহলে এখান থেকে তুমি একটা জিনিস পেয়ে গেলে খুব দারুণ, যে f21 ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস f12 ভেক্টর। তাহলে এখান থেকে তুমি এটা একটা কুলম্বের থার্ড লয়ের মতো বলতে পারো, যে যদি q1 দ্বারা q2 এর উপর ফোর্স এই ওয়াইজ হয়, তাহলে q2 দ্বারা q1 এর উপর ফোর্স এই ওয়াইজ হবে, ঠিক আছে? ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স, ঠিক আছে? q1 q2 এর উপর যে ফোর্স দিচ্ছে, q2 q1 এর উপর যে ফোর্স অপোজিট ফোর্স দিচ্ছে, এটা নিউটনের থার্ড ল ফলো করেই হয়। ওকে, দিস ইজ দ্য ভেক্টর কন্ডিশন অফ, মানে ভেক্টর রিপ্রেজেন্টেশন অফ কুলম্বস ল। এবার আমরা নেক্সট স্লাইডে আমরা ইলেকট্রিক ফিল্ড শিখব। ইলেকট্রিক ফিল্ড শেখা হয়ে গেলেই আমরা চলে যাব এমসিকিউ করতে। ওকে, দেখো এবার আমরা ইলেকট্রিক ফিল্ড সম্বন্ধে একটু শিখব। লাস্ট টপিক আজকের থিওরির, এরপরেই আমরা এমসিকিউ ঢুকে যাব। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড মিন্স আমরা দেখলাম দুটো চার্জ যখন একটা সেপারেশনে থাকে তখন তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন বা রিপালশন কাজ করে। এবার সেই চার্জ দুটোর মধ্যে যে অ্যাট্রাকশন বা রিপালশন কাজ করছে সেটা সবসময় ডিস্টেন্স বাড়ার সাথে সাথে কমতে থাকে, স্কোয়ার রেটে কমতে থাকে। তো যে কোনো একটা চার্জ যদি কোথাও থাকে
তাহলে সেই চার্জটা আরেকটা কোনো চার্জ কিউ ড্যাশকে সবসময় যে কোনো ডিস্টেন্সে যে ফোর্স অ্যাপ্লাই করাতে পারবে তার কোনো মানে নেই। ওর নির্দিষ্ট একটা ডিস্টেন্স অবধি ও এই চার্জটা তার যে ফোর্স অন্যান্য চার্জকে ফিল করাতে পারে। তো যে কোনো চার্জ, দুটো চার্জের মধ্যে যদি এটা কিউ ড্যাশ হয়, তো সিমিলারলি কিউ ড্যাশের কথা বললে কিউ ড্যাশও এই আর ডিস্টেন্স অবধি ওর যে ফোর্স সেটা ফিল করাতে পারে। দ্যাটস মিন যে কোনো চার্জেরই একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্তই সে তার ফোর্স অন্য চার্জকে ফিল করাতে পারে। এবার এখান থেকে যদি সেটা আর ডিস্টেন্স হয়, অবভিয়াসলি এদিকেও আর হবে, এদিকেও আর হবে। দ্যাটস মিন এই চার্জটা যেটুকু এরিয়া জুড়ে তার যে ফোর্স সেটা এফেক্টেড করতে পারবে, সেইটুকু এরিয়া একটা সার্কেলের আন্ডারে পড়বে। ওকে, তার মানে একটা যে কোনো চার্জ একটা সার্কুলার এরিয়া জুড়ে তার যে প্রভাব, তার যে এফেক্ট অন্য চার্জের উপর ফেলতে পারে, সেই এরিয়াটাকেই বলা হয় ইলেকট্রিক ফিল্ড। ওকে, এবার আমরা যেটা পড়বো সেটা হলো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। Electric field intensity is nothing but when a charge stay anywhere and some distance r, we find the attraction force or repulsion force of this charge by on a positive one charge। মানে আমি যখন একটি চার্জের জন্য তার ফিল্ড জেনে গেছি, সেই ফিল্ডে আর একটা কোনো যে চার্জ আনবো, সেই চার্জটা যদি পজিটিভ ওয়ান চার্জ হয়, মানে 1 ইউনিট চার্জ হয়, তো সেই 1 ইউনিট চার্জের উপর এই চার্জটা যে ফোর্স ফিল করাবে বাই কুলম্বস ল ইজ কল্ড ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অফ দ্যাট চার্জ। দ্যাটস মিন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ নাথিং বাট আ ফোর্স written by E, but ওরা F actually force, কুলম্বীয় ফোর্স। কুলম্ব যে ফোর্সের ফর্মুলা দিয়েছিল সেই সেম ফর্মুলা 1/4πε0 Q ইন্টু 1/r²। মানে কুলম্বে আমরা জানি যে দুটো চার্জের মধ্যে ফোর্স হয় 1/4πε0 Q1 Q2/r²। সেখানে একটা চার্জ বলে দেওয়া থাকলে আর তার যদি এরিয়া আমি জানি এখানে এইটুকুর মধ্যে ওর ফিল্ড মানে ওর ফোর্স এফেক্টেড হয়, তো সেই ফিল্ডের মধ্যে কোনো পয়েন্টে আনাদার চার্জ যেটা আনবো, সেই আনাদার চার্জ যদি +1 হয়, মানে ইউনিট পজিটিভ চার্জ হয়, তাহলে সেই ইউনিট পজিটিভ চার্জ যে ফোর্স ফিল করবে সেই ফোর্সটাকেই বলা হয় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ওকে, দ্যাটস মিন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ নাথিং বাট আ ফোর্স ফিল বাই পজিটিভ ইউনিট চার্জ বাই আ চার্জ, ঠিক আছে, ইন এ ডিস্টেন্স r বা in any separation. Okay, so this is electric field intensity. That's mean 1/4πε0 Q/r²। তাহলে এখানে যদি বের করতাম that is some r dash distance, এখানে যদি তাহলে এখানে +1 আনতাম, তাহলে এখানে হতো E = 1/4πε0 Q into 1/r²। বুঝা গেল? সো আমি যদি এরপরে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে যাই, তাহলে কি করব, আমরা যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে দেবে সেই পয়েন্টে একটা +1 চার্জ নিয়ে আসবো, যাকে টেস্ট চার্জ বলা হয়। ওকে, এবং সেই চার্জটা যে ফোর্স ফিল করবে বাই কুলম্বস ল, সেইটাই হলো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে অনেক সময় ইলেকট্রিক ফিল্ড বলেও বলা হয়। ওকে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে অনেক সময় ইলেকট্রিক ফিল্ড বলা হয়, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ফিল্ডটা হলো জাস্ট এরিয়া, যে এরিয়া জুড়ে ওর ফোর্সটা ফিল হয়। ওকে, আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখো, যে আমি যদি এই 1-এর জায়গায় আমি কিউ ড্যাশ আনতাম, তাহলে জানতাম যে ফোর্স হয় কিউ ড্যাশ বাই 4πε0 r²। এটা আমি জানি, এটা হলো ফোর্স বিটুইন কিউ অ্যান্ড কিউ ড্যাশ। বাট কিউ ড্যাশের বদলে যদি আমি +1 আনি, তাহলে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড E = Q/4πε0 r², বিকজ কিউ ড্যাশটা তখন 1 হয়ে যায়। তো আমি দেখতে পাচ্ছি একটা কিউ চার্জের জন্য কিউ ড্যাশ যে ফোর্স ফিল করছে আর কিউ এর যে ইলেকট্রিক ফিল্ড
সেই ক্যালকুলেশনের সাথে এইটুকু জায়গার মিল রয়েছে। দেখো দেখো জাস্ট গুণ বাই কিউ ড্যাশ। ওকে, সো আমি এই এফটাকে বলতে পারি এখান থেকে, দ্যাট ইমপ্লাইজ এফ ইজ ইকুয়াল টু ই ইন্টু কিউ ড্যাশ। বা তুমি এটাও বলতে পারো, যদি কিউ ড্যাশকে নাও, নিয়ে যদি কিউটাকে বাদ দাও, তাহলে এফ ইকুয়াল টু ইন দিস কেস কিউ ইন্টু ই ড্যাশ। মানে তুমি যে কোনো দুটো আধানের মধ্যে, চার্জের মধ্যে যে ফোর্স কাজ করছে, সেই ফোর্সটা অ্যাকচুয়ালি যে কোনো দুটো চার্জের বদলে একটা চার্জ যদি +1 হয়ে যায়, তাহলে সেটা আর একটা যে চার্জ থাকবে তার ফিল্ড, তো তার যদি ফিল্ড হয় তাহলে সেকেন্ড চার্জটা সেখানে অ্যাজ এ ফোর্স ফিল করবে ইনটু দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অফ দ্যাট চার্জ। মানে দুটো ফোর্স, এই দুটোর মধ্যে ফোর্স হলো Q1 Q2 বাই আর স্কোয়ার। তার মধ্যে কিউ ড্যাশটা যদি মানে Q2 যদি না থাকে, তাহলে Q1 বাই আর স্কোয়ার হয়ে গেল Q1 এর ইলেকট্রিক ফিল্ড। আবার যদি Q1 না থাকে, তাহলে Q2 বাই আর স্কোয়ার হয়ে গেল Q2 এর ইলেকট্রিক ফিল্ড। তো সেক্ষেত্রে যদি একটা E1 নাম দিই, তাহলে একটা E2 নাম দেবো। এখানে একটা ই নাম দিয়েছিলাম, একটা ই ড্যাশ নাম দিছি। অর্থাৎ দুটো চার্জের মধ্যে যদি একটা চার্জ বাদ দিই, তাহলে সেটা হয়ে যাবে আরেকটা চার্জের ইলেকট্রিক ফিল্ড। তো দ্যাটস মিন দ্য ফোর্স ইকুয়াল টু যে কোনো একটা চার্জের ইলেকট্রিক ফিল্ড ইন্টু আনাদার চার্জ। ওকে, সো এফ ইজ ইকুয়াল টু ই কিউ ড্যাশ মিনস কিউ ড্যাশ ইজ আনাদার চার্জ, ই হলো অন্য একটা চার্জের ইলেকট্রিক ফিল্ড। এফ ইকুয়াল টু কিউ ই ড্যাশ মিনস কিউ হলো আনাদার চার্জ, ই ড্যাশ হলো অন্য একটা চার্জের ইলেকট্রিক ফিল্ড। এখানে ই হলো কিউ ইলেকট্রিক ফিল্ড, এটা ই ড্যাশ হলো কিউ ড্যাশের ইলেকট্রিক ফিল্ড। ওকে, দ্যাটস মিন এখান থেকে যেটা আমরা মেন জানতে পারলাম সেটা হলো, যে কোনো কারো ফিল্ডে, যার ফিল্ড আমি জানি ই, তার ফিল্ডে অন্য কোনো চার্জ যদি আসে, তো সে যে ফোর্স ফিল করবে সেটা হলো কিউ ইন্টু ই। এটাকে একটা বক্স করে নাও, খুব ইম্পর্টেন্ট। যেখানে ইটা এই চার্জের ইলেকট্রিক ফিল্ড নয়, এটা অন্য কোনো চার্জের ইলেকট্রিক ফিল্ড। ওকে, এই হলো আমাদের ইলেকট্রিক ফিল্ড। তো আমরা ইলেকট্রিক ফিল্ড, কুলম্বস ল, তারপরে চার্জ, এসব সম্বন্ধে জেনে গেলাম। এবার একটা আমি স্পেশাল নোট দেবো, স্পেশাল নোট কটা টুকে নেবে, দিয়ে আমরা এমসিকিউ ঢুকে যাবো। হ্যাঁ, নোটটা কটা টুকে নাও। তো এই স্পেশাল নোট কটা টুকে নাও, খুব ইম্পর্টেন্ট, সাথে বুঝিয়েও দিচ্ছি। প্রথমত, কুলম্বস ফোর্স ইজ কনজারভেটিভ। কনজারভেটিভ মিনস কুলম্বস যে ফোর্স দুটো চার্জের মধ্যে কাজ করছে, সেটা একটা কনজারভেটিভ ফোর্স, মানে পাথের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, নেক্সট 2 নম্বর, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ ইউনিফর্মলি চার্জ রিং। আচ্ছা, এই ক্যালকুলেশনগুলো তোমাদের কি করে হলো, বাট এই ক্যালকুলেশনগুলো যেটা মানে এখানে ইউনিট পজিটিভ চার্জ আনবো, দিয়ে গোটা চার্জের প্রত্যেকটা সেগমেন্টের যে চার্জ হবে তার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড বের করব, তারপরে সেটা নেট করব, করে আমাকে ই বের করতে হবে। এটার ক্যালকুলেশনটা আমি এখানে করিনি, ডাইরেক্ট লিখে দিচ্ছি। যদি এর ক্যালকুলেশনটা তোমাদের শিখতে ইচ্ছা করে, তাহলে আমার যে সেট 2 এর প্রবলেমসগুলো করিয়েছি এমনি ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের, সেই সেট 2 এর যে পার্ট 2, সেই পার্ট 2তে 47 মিনিটস থেকে আমি যে প্রবলেমটা করেছি, সেই প্রবলেমে এইটাই প্রমাণ করেছি যে এই যেটা হয়, এই একটা যে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইউনিফর্মলি চার্জ রিং, একটা চার্জ রিং নিয়ে তার অ্যাক্সিয়াল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হয় তার ক্যালকুলেশনটা আমি করেছি। তো সেটা খোঁজার জন্য তুমি সার্চ করো 12.1.2.S2, এটা সার্চ করো। এটা সার্চ করলে তুমি সেট 2 এর একটা প্রবলেম পেয়ে যাবে। সেই প্রবলেমে 47 মিনিট পর দেখো, তুমি 47 মিনিটের পর দেখো, তাহলে এটার ক্যালকুলেশনটা পেয়ে যাবে। তোমাদের নিটে এদের ক্যালকুলেশন তো লাগবে না, তোমাদের জানতে লাগবে ফর্মুলাটা কি, কত হয়, যাতে প্রবলেম সলভ করতে পারো। ওকে, তো কি বলছে, অ্যাক্সিয়াল পয়েন্টে কি হয়, আমি এবার মানে ফর্মুলাটা যেটা এসছে সেই ফর্মুলাটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি। ফর্মুলাটা হয় অ্যাক্সিয়াল পয়েন্টে 1/4πε0 QX/R3। আচ্ছা, এই রিংটাকে কিউ চার্জ দিয়েছি, অবশ্যই এই চার্জটা এই রিংয়ের প্রত্যেকটা পয়েন্টে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। রিংটাতে ডিস্ট্রিবিউট মানে কি, তার ডিস্ট্রিবিউশনটা হবে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। তো লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন মানে Q/L। এবার এই গোটা রিংটার লেন্থ কত, গোটা রিংটার লেন্থ হলো 2πr, ওর পরিধি যেটা বলে সার্কামফারেন্স বলে। তো 2πr, তো Q/2πr হলো এটা লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা। সো ল্যামডা হলো Q/2πr। ওকে, এইবার এটা জেনে রাখলাম।
তো এবার এই কিউ দেওয়ার পর এই যে রিংটা নিচ্ছি তার রেডিয়াস ক্যাপিটাল আর, এবং রিংটার যে কোনো সেগমেন্ট থেকে আমি ওপর থেকে নিচ্ছি, যে কোনো সেগমেন্ট থেকে এই পয়েন্টার ডিস্টেন্স হলো আর, আর নর্মাল যে সেন্টার সেই সেন্টার থেকে পয়েন্টার ডিস্টেন্স হলো এক্স। ওকে, এটা হলো পি পয়েন্ট যেখানে আমি বের করছি কিসে, মনে করো এটা হলো রিং, এই পয়েন্ট বরাবর অ্যাক্সিস বরাবর যে কোনো পয়েন্টে, ঠিক আছে। তো কি হয় এখানে যদি ইলেকট্রিক ফিল্ড বের করি তার ভ্যালু হবে 1/4πε0 কিউ ইন্টু এই ডিস্টেন্স এক্স বাই আর কিউ, মানে এই ডিস্টেন্সটা। এবার এই ডিস্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি পাইথাগোরাস থিওরেম দিয়ে √r² + x² এটা লিখে দিয়েছি। তাই তুমি যদি ভেঙে লিখতে চাও তাহলে এটা লিখতে পারো 1/4πε0 কিউ ইন্টু এক্স বাই r² + x² টু দি পাওয়ার 3/2, মানে r³ ইজ ইকুয়াল টু হবে r² + x², এখানে টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 3 মানে 3/2। ওকে, সো তুমি এখানে এটাও বসাতে পারো। ওকে, এবার যদি সেন্টারে বের করি, সেন্টারে মানে কি x0 যদি বসিয়ে দিই এখানে, তাহলে কিউ ইন্টু সমস্ত জিনিসটা 0 হয়ে যাবে, দ্যাটস মিন 0। থার্ড, এটাও খুব ইম্পর্টেন্ট, প্রবলেমে খুব লাগবে, যে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ ইউনিফর্মলি চার্জ সেমি সার্কুলার রিং, একটা সেমি সার্কুলার রিং যদি বলে, আর রিংয়ের যদি এরকম সেন্টারে বের করতে বলে, সেমি সার্কুলার কিন্তু হয়, সার্কুলার তো 0 হয়, তাহলে কত হবে, তার ভ্যালুটা হয় E0 = 1/4πε0 2λ/r। এখানে কিন্তু ল্যামডাটা আবার q/πr, কিউ দিয়ে যদি করতে যাও করতে পারো, তাহলে 1/4πε0 2 ইন্টু q/πr ইন্টু r, মানে r², দ্যাট ইজ ইকুয়াল টু 2 কেটে গেল 2, তাহলে q/2π² r²ε0। ওকে, এটা রাখতে পারো, অনেক সময় প্রবলেমে কাজে দেবে, ঠিক আছে। তাহলে এই যে আমরা 3টা গোল্ডেন পয়েন্ট পেলাম, বা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যাকে বলে, এই পয়েন্টগুলো টুকে নাও, ঠিক আছে। আমরা এবার সরাসরি এমসিকিউয়ে চলে যাব। এবার প্রত্যেকটা এমসিকিউ করার সময় তুমি বুঝতে পারবে যে আমার এই থিওরিটুকুটা কতটা হেল্পফুল। যদি ডাইরেক্ট তুমি এমসিকিউ করতে যাও তাহলে কিন্তু সমস্যায় পড়বে। আগে এইটুকু যেটুকু, আমি তো থিওরি একদম মানে ডিটেলসে পড়াচ্ছি না, যে একদম এইচএসের মতো করে। এইচএসে তো এক একটা টপিকের এক একটা ক্যালকুলেশন করে বের করতে হয়। আমি যতটা শর্টে পড়ানো যায়, যেটুকু তুমি শিখলে এমসিকিউ সলভ করতে পারবে সেটুকু আমি শিখিয়ে দিচ্ছি, শিখে নাও এবং ফটাফট এমসিকিউগুলো সলভ করতে থাকো, ঠিক আছে। চলো, তো স্টুডেন্টস, আমরা এমসিকিউ পর্ব নিয়ে চলে এসেছি। এমসিকিউ পর্বতে আমরা কি করব, আমরা ইলেকট্রিক চার্জ, কুলম্বস ল, ইলেকট্রিক ফিল্ড, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে 20টা বেস্ট এমসিকিউ করাবো, যে এমসিকিউগুলো দেখবে সবথেকে বেস্ট আমার মনে হয়। তোমরা দেখবে করে প্রত্যেকটা এমসিকিউ, প্রত্যেকটা মানে খুবই ইম্পর্টেন্ট, ভালো মতো শিখবে, করবে এবং কনসেপ্ট গঠন করবে নিজের। দেখো, তো ফার্স্ট এমসিকিউ, ইন নেচার অবশ্যই এমসিকিউগুলো করার আগে থিওরি পড়ে এসে করবে। আমি বলে দিচ্ছি এমসিকিউ টাইমিং, তবে তবুও তোমরা থিওরি পড়ে এসে করো, আমি যেটুকু পড়ালাম, তারপরে এমসিকিউটা করো, ইজি লাগবে। ইন নেচার the electric charge of any system is always equal to half integral multiple of least amount charge, 0 square of least amount charge, integral multiple of least amount charge। থিওরি যদি পড়ে আসো, এইগুলো এমসিকিউ তোমার খুব ভালো করে হয়ে যাবে, মানে ইজিলি মানে মুহূর্তের মধ্যে হয়ে যাবে। ম্যাক্সিমাম স্টুডেন্টসরা যারা থিওরি না পড়ে খালি এমসিকিউ প্র্যাকটিসের উপর বেস করে চলছো, তাদের কিন্তু একটু চাপ আছে। থিওরিটাকেও একটু পাত্তা দিও, তাহলে এমসিকিউগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টগুলো। হ্যাঁ, থিওরি করে এমসিকিউগুলো করবে, বুঝতেই পারবে। তুমি এই ক্লাসটা শুধু এমসিকিউ করে দেখো, আর এই ক্লাসটুকুটা করে নিয়ে, মানে যেটা আমি আগের পার্টটুকুটা করে নিয়ে এমসিকিউ পার্টে ঢোকো, তুমি পার্থক্যটা নিজেই বুঝতে পারবে। দেখো, তো আমরা এটা শিখলামই, তো কতবার শিখেছি যে থিওরিতে শিখলাম যে চার্জ ইজ কোয়ান্টাইজড রাশি, দ্যাট ইজ কিউ ইকুয়াল টু এনি, মানে কিউ এনি চার্জ ইজ ইকুয়াল টু ইলেকট্রন, যেটা লিস্ট অ্যামাউন্ট চার্জ, তার ইন্টিগ্রাল মাল্টিপ্লাই হয়। দ্যাটস মিন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ইন্টিগ্রাল মাল্টিপল অফ ইলেকট্রন বা লিস্ট অ্যামাউন্ট অফ চার্জ। দ্য লিস্ট অ্যামাউন্ট চার্জ ইজ ইলেকট্রনস চার্জ। ওকে, 2 নম্বর এমসিকিউ, কনসিডার এ নিউট্রাল কন্ডাক্টিং স্ফিয়ার, a positive charge is placed outside the sphere, the net charge on the sphere is,
খুব সোজা। আমরা জানি কোনো একটা বডির সামনে যদি একটা কোনো চার্জ থাকে তাহলে ওই বডিতে ইন্ডাকশান হয়, কনসেপ্ট একটু আগে শিখিয়ে দিছি। সেই ইন্ডাকশানে কী হয়, ইন্ডাকশানে ওই যে বডিটার ইন্ডাকশান হলো তার চার্জগুলো সেপারেট হয়ে যায়, এক পাশে পজিটিভ হয়ে যায়, এক পাশে নেগেটিভ হয়ে যায়। যদি সামনে পজিটিভের সামনে আসে তাহলে সেই সামনে নেগেটিভ হয়, দূরে পজিটিভ হয়। মনে রাখবে ক্লোজে সবসময় অপোজিট চার্জ হয়, আর ফার মানে দূরের দিকে আবার সেম চার্জ হয়। তাহলে তোমার মনে হতে পারে অপশানগুলো দিয়ে কী বলছে, নেগেটিভ দেখো ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি ওভার ইটস সারফেস, নেগেটিভ অ্যাপিয়ার্স অনলি অ্যাট দ্য পয়েন্ট অন দ্য স্ফিয়ার ক্লোজেস্ট টু দ্য পয়েন্ট চার্জ, 0 নেগেটিভ অ্যান্ড ডিস্ট্রিবিউটেড নন ইউনিফর্মলি ওভার ইটস এন্টায়ার সারফেস অফ দ্য স্ফিয়ার। নেগেটিভ 3টে অপশানে আছে, এবং তুমি এটাও জানো যে পজিটিভের সামনে ক্লোজটা নেগেটিভ হয়। তারপর এখানেও বলেছে নেগেটিভ অ্যান্ড অ্যাপিয়ার্স অনলি দ্য পয়েন্ট অন দ্য স্ফিয়ার ক্লোজেস্ট টু দ্য পয়েন্ট চার্জ। তো এই অপশানটা মনে হতে পারে তোমাদের, বাট এইখানে কিন্তু প্রশ্নটাতে এখানেই মজা, এখানেই প্রশ্নটাতে একটা ঘুরিয়ে দিয়েছে যে আমার বলেনি যে ক্লোজ প্রান্তে কত চার্জ হবে, আমাকে বলেছে গোটা স্ফেয়ারটার চার্জ কত হবে। এবার গোটা স্ফেয়ারে চার্জটা ডিস্ট্রিবিউট হয়ে যায়, মানে ডিস্ট্রিবিউট বলছি সরি পোলারাইজড হয়ে যায়, পোলার হয়ে যায়, এক পাশে পজিটিভ আর এক পাশে নেগেটিভ হয়ে যায়, জাস্ট সেপারেট হয়ে যায় পজিটিভ আর নেগেটিভ। তাই বলে গোটা স্ফেয়ারের পজিটিভ আর নেগেটিভ তো আর স্ফেয়ার থেকে বেরিয়ে যাচ্ছে না, জাস্ট সেপারেট হয়ে যাচ্ছে। দ্যাটস মিন গোটা স্ফেয়ারে চার্জ তো সেই পজিটিভ আর নেগেটিভ মিলে টোটাল 0ই। সো দিস ইজ দ্য অ্যান্সার। এখানে কিন্তু এটার মজা যে এখানে কিন্তু স্পেয়ারটার চার্জ 0 হবে, কারণ স্পেয়ারটার মধ্যে ইন্ডাকশান হবে ঠিক, স্পেয়ারটার আপার সারফেসের দিকে ক্লোজের দিকে নেগেটিভ চার্জ ইনডিউসড হবে, আর ভেতরের সারফেসে পজিটিভ চার্জ ইনডিউস হবে, কিন্তু টোটাল চার্জ তো সমান সমান, দ্যাটস মিন 0। ওখান থেকে তো কোনো ইলেকট্রন প্রোটন বাইরে যায়নি, বুঝলে? তার জন্য ও এবার ওই চার্জ বডিটা স্পেয়ারটাকে অ্যাট্রাক্ট করতে পারবে, কিন্তু তাই বলে এই নয় যে ওই স্পেয়ারটা চার্জ হয়ে গেছে, স্পেয়ারটা ইন্ডাকশান হয়েছে, দেখুন চার্জগুলো সেপারেট হয়েছে বাট পুরো চার্জ হয়নি, ওই স্পেয়ারটা কিন্তু 0 চার্জ। বুঝা গেল? 3 নম্বর, ফোর্স বিটুইন 2 আইডেন্টিক্যাল স্ফিয়ার, এটা হলো আমরা চার্জের উপর করলাম। এবার আমরা ঢুকে যাচ্ছি কুলম্বস লতে। হ্যাঁ, ফোর্স বিটুইন 2 আইডেন্টিক্যাল স্ফিয়ার charged with same charge is F. If 50% charge of one sphere is transferred to other sphere, then the new force will be. খুবই সোজা অঙ্ক, এরকম টাইপের প্রচুর অঙ্ক দেবে। দুটো সেম বডি আছে, তাদের সেম চার্জ আছে, তাদের মধ্যে ফোর্স কাজ করছে F। 50% বেরিয়ে অন্যটাতে চলে গেল, তাহলে নতুন ফোর্স কত হবে? তো প্রথমে ধরে নিলাম যে দুটোরই 100% করেছিল, এর প্রথম বডিটা 100%, ওরও 100%, তাহলে ফোর্স F ইকুয়াল টু 100 × 100 বাই r²। সিজিএস আর শূন্য মাধ্যমে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? কিছু বলে দেয়নি, যেটা সহজে হয় এটা হলো F। আর সেকেন্ড কেস F ড্যাশ ইকুয়াল টু, এখানে কী হচ্ছে 50% ট্রান্সফার হয়ে গেছে, মানে একজন 50% খেয়ে নেবে আর একজন 50% কমে যাবে, মানে একজন 50% ট্রান্সফার হয়ে গেল, মানে একজনের 50 বেড়ে যাবে, একজনের 50 কমে যাবে 100 থেকে, বাই r²। তো এখান থেকে আমাকে এই এফের সাথে রিলেশনটা বার করতে হবে। তো এখান থেকে যদি আমরা r² ভ্যালুটা পুট করে দিই তাহলে চলে আসবে, এখান থেকে r² ইকুয়াল টু 100 × 100 ডিভাইডেড বাই F। এটা যদি এখানে পুট করে দিই তাহলে 150 × 50 ডিভাইডেড বাই 100 × 100 ইন্টু ওপরে F, ঘুরে গেল, দ্যাট ইজ একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে 5 × 100, ওকে, 15 দিয়ে 3 × 5 = 15, 5 দিয়ে 5 × 4 = 20, তাহলে 3F/4। তাহলে অপশান কোনটা হচ্ছে? 3F/4, 3F/4 অপশান এ। দেখো বোঝা গেল, খুবই ইজি অঙ্ক, ঠিক আছে? করে নাও, আমরা নেক্সট স্লাইডে যাব। সো এই স্লাইড দেখো, এখানে আমরা 4, 5, 6 3টা অঙ্ক করবো। 3টা অঙ্কই খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই দারুণ অঙ্ক। দেখো মন দিয়ে, প্রথম অঙ্কটা দেখো, 2 point charges placed at a distance r in air exert a force F. The distance at which they exert same force when placed in a certain medium of dielectric constant K. মানে বলতে চাইছে দুটো চার্জ এমন আর ডিস্টেন্সের মধ্যে আছে, তখন তারা ফোর্স ফিল করছে F, যখন তারা এয়ারে আছে। যদি একটা মিডিয়ামে থাকে যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট K, তাহলে তারা সেম ফোর্স ফিল করবে
এই অবস্থায় ডিস্টেন্স কত হতে হবে? তো নর্মালি আর ডিস্টেন্সে যে ফোর্সটা ফিল করছে F ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 2 পয়েন্ট চার্জ প্লেসড Q1 Q2 বাই আর স্কোয়ার। ওকে, নেক্সট কেসে এফটা সেমই হবে, তবে এর ভ্যালু হবে Q1 Q2 বাই কে আর ড্যাশ স্কোয়ার, বিকজ আর ড্যাশটা চেঞ্জ হবে। ওকে, তাহলে এখান থেকে আমাকে বলতে হবে এই আর নতুন যে আর ড্যাশটা কী হবে। তাহলে এই এফের মানটা এটা আমি বসাতে পারি, দ্যাট ইমপ্লাইজ Q1 Q2 বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু Q1 Q2 বাই কে আর ড্যাশ স্কোয়ার। এটা বুঝতে পারলে? কারণ এই এফের মান এই এফের মান সেম, এটা শুধু মিডিয়ামে, এটা শূন্য মাধ্যমে, ঠিক আছে? এখানে সেগুলো ডিস্টেন্সটা আলাদা, কিন্তু একটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে ঢুকবে। এখান থেকে Q1 Q2 কেটে যাবে, তাহলে এখান থেকে আমাকে আর ড্যাশ স্কোয়ারটা বের করতে হবে। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে আর ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু আর ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু, যদি দেখো তাহলে দেখবে আর স্কোয়ার বাই কে, দ্যাট ইজ আর ড্যাশ ইকুয়াল টু, এখান থেকে লিখলাম না আর ড্যাশ ইকুয়াল টু আর বাই রুট কে। তো আর বাই রুট কে ইজ দ্য অপশন, সো অপশন সি, তাই তো? এখানে যে আর স্কোয়ার ড্যাশ উঠে দিই, তাহলে এখানে যাবে রুট, আর রুট করলে আর স্কোয়ার বের হবে আর কে রুট কে থেকে যাবে। সো আর বাই রুট কে ইজ দ্য অ্যান্সার। নেক্সট দেখো, two charges are placed as shown in the figure দেওয়া আছে, where should a third charge be placed so that it remain at rest? আচ্ছা, থার্ড চার্জ কোথায় রাখলে সেটা রেস্টে থাকবে। ওকে, সাপোজ থার্ড চার্জকে আমি এই সব জায়গাতে কোথাও রাখলাম, সাপোজ এটা কিউ থার্ড চার্জটা। অবশ্যই থার্ড চার্জকে যদি আমি এখানে রাখি কিউ চার্জকে, তাহলে কি দেখব, মানে এদের মাঝখানে কোথাও রাখলে রেস্ট হওয়ার চান্স আছে, কারণ একে এই থার্ড চার্জকে এও রিপেল করবে, এও রিপেল করবে, এদিকে রিপেল করবে, এদিকে রিপেল করবে। সো নেট ফোর্স এখানে জিরো হওয়ার চান্স আছে। সো লেট এটা এক্স ডিস্টেন্সে আছে, তাহলে বাকিটুকুটা থাকবে 70 মাইনাস এক্স। ওকে, তাহলে এই চার্জের উপর এর একটা ফোর্স হবে হলো কি 9E ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার, আর ওর ফোর্স হবে কি 16E ইন্টু কিউ বাই 70 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই চার্জটার উপর, এই চার্জটা রেস্টে থাকে বলেছে, এই চার্জটার উপর এর ফোর্স বের করলাম, এর ফোর্স বের করলাম। যদি এই চার্জটা রেস্টে থাকতে হয় তাহলে দুটো ফোর্স সমান হতে হবে। তাহলে এখান থেকে আমরা এক্স যদি বার করতে বলি তাহলে হয়ে যাবে। সো ই কিউ কেটে গেল, তাহলে থাকলো 916। তাহলে এদিকে যদি আমরা 70 মাইনাস এক্স বাই এক্স হোল স্কোয়ার করি, তাহলে এদিকে 4/3 হোল স্কোয়ার করতে পারবো, 16, এদিকে 9 নেমে যাবে। তাহলে এখান থেকে 70 মাইনাস এক্স বাই এক্স ইকুয়াল টু 4/3, দ্যাট ইমপ্লাইজ 210 ইকুয়াল টু 4x প্লাস 3x, একবারে করছি 7x, দ্যাট ইমপ্লাইজ x ইকুয়াল টু 210/7, 30। সো 9E থেকে 30 সেন্টিমিটার ডিস্টেন্সে থার্ড কোনো চার্জ রাখলে সেক্ষেত্রে সেই চার্জটা রেস্টে থাকতে পারে। কোথা থেকে? 30 সেন্টিমিটার ফ্রম 9E। তো ফার্স্ট অপশানটাই আছে 30 সেন্টিমিটার অফ 9E, বাট এখানে একটা প্রবলেম হলো যে তাড়াহুড়া করবে না। সেকেন্ড অপশানটা যদি দেখো তুমি মন দিয়ে, তাহলে বলছে 40 সেন্টিমিটার অফ ফ্রম 16E। যদি এক্স 30 হয় তাহলে 70 মাইনাস এক্স কত? 70 মাইনাস 30 40। তাহলে এটাও তো ট্রু, 16E থেকে তো 40 সেন্টিমিটার দূরেই হচ্ছে। তাহলে এই দুটো অপশানই কিন্তু হবে, সো তাড়াহুড়া করবে না। তার মানে এখানে অপশানটা কিন্তু ডি হবে, এ আর বি বোথ দুটাই হতে পারে। 30 সেন্টিমিটার অফ 9E যা 40 সেন্টিমিটার অফ ফ্রম 16E একই। ওকে, সো এই দুটো অ্যান্সারই হবে, অর্থাৎ দ্য অ্যান্সার ইজ ডি। নেক্সট, 2 point charges plus 9Q plus Q are kept 16 centimeter apart. Where should a third charge Q
বি প্লেসড বিটুইন দেম সো দ্যাট দ্য সিস্টেম রিমেন ইন ইকুইলিব্রিয়াম। আচ্ছা, এখানে কিন্তু একটা ব্যাপার আছে, দু রকমের প্রশ্ন হয়। একটা হলো থার্ড চার্জ রেস্টে আছে, এটা জিজ্ঞেস করেছে, আর এখানে গোটা সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে। দ্যাটস মিন প্রথমে দেখি +9q, আর এখানে +q, এই দুটো চার্জ আছে, তাদের মাঝখানে ডিস্টেন্স হলো 16 সেন্টিমিটার। ওকে, এবার where should a third charge q is placed between them so that the system remain equilibrium? এবার থার্ড চার্জকে অবশ্যই এদের মাঝখানে রাখতে হবে, কারণ থার্ড চার্জটাও পজিটিভ q, মাঝখানে যদি কোথাও না রাখি তাহলে এ রিপেল করবে, এ রিপেল করবে, ফলে এ ব্যাপারটা দেখো, তোমাকে ওভারঅল দেখতে হবে যাতে সব ক্ষেত্রে এটা সবাই যাতে ইকুইলিব্রিয়ামে থাকে। যেমন এই চার্জটা যদি কথা ভাবো, এই চার্জটাকে এ রিপেল করছে, এও রিপেল করছে, অর্থাৎ এই চার্জটা কিন্তু এখানে ইকুইলিব্রিয়ামে থাকার চান্স আছে, আদারওয়াইজ কিন্তু নাই। ওকে, সেম যদি দুটো চার্জ হয় তাহলে থার্ড চার্জকে অবশ্যই এদের মাঝখানে রাখতে হবে। ওকে, এবার এই চার্জের উপর এর রিপালশন আর রিপালশন বের করার আগে আমাকে ধরে নিতে হবে যে কোথায় কত ডিস্টেন্সে কে আছে। এটা মনে করো এক্স ডিস্টেন্সে ধরলাম, তাহলে এটা অবশ্যই 16 - x, তাহলে কী হলো 9q ইন্টু q, সেম অঙ্ক, বাই এক্স স্কোয়ার ইজ মাস্ট বি ইকুয়াল টু q ইন্টু q বাই 16 - x স্কোয়ার। ওকে, দ্যাটস মিন এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে কিউ কেটে গেল, তাহলে 16 - x বাই x ইকুয়াল টু 1/9, 1/3। ওকে, দ্যাটস মিন 48 - 3x ইকুয়াল টু x, দ্যাটস মিন 4x ইকুয়াল টু 48, দ্যাটস মিন x ইকুয়াল টু 12। তো 12 সেন্টিমিটার, তাহলে +9q থেকে 12 সেন্টিমিটার দূরে যদি তুমি কিউ চার্জকে পুট করো তাহলে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকার চান্স আছে, তাছাড়া নেই। ক্লিয়ার? তাহলে আমরা 4, 5, 6 করলাম, 4, 5, 6 মোটামুটি সেম টাইপের। আমরা এবার নেক্সট স্লাইডে যাব। সো এই স্লাইডে আমরা আবার 3টা অঙ্ক করবো, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, দেখে নাও, খুব কনসেপচুয়াল, খুব ভালো মতো শিখবে। 7 নম্বরটা দেখো, two charges of -1 unit is separated by distance and another charge q is placed middle of them. Okay, if the system is in equilibrium then the value of q, আগের মতোই অঙ্ক। সাপোজ দুটো চার্জ -q, সরি -1 -1, দুটো সেম চার্জ। ওকে, সেপারেটেড বাই ডিস্টেন্স, সাপোজ একটা ডিস্টেন্সে রয়েছে। ওকে, এদের মাঝখানে একটা কিউ রেখেছি। ওকে, এবার আমাকে বের করতে বলেছে যে ইকুইলিব্রিয়ামে হলে কত হবে। সো লেট আস কনসিডার কিউ এর ভ্যালু কত হবে। লেট আস কনসিডার এটা এক্স ডিস্টেন্সে আছে, এটাও এক্স ডিস্টেন্সে থাকবে। কেন? বিকজ কিউ মিডিলে আছে বলেই দিয়েছে। ওকে, সো যদি আমরা করি তো কি দেখবো, 1 × q বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 × q বাই এক্স স্কোয়ার, তাই তো? এই কিউ চার্জের উপর ফোর্স অ্যাট্রাকশন এদিকে, এটার উপর ফোর্স অ্যাট্রাকশন এদিকে, দুদিকে নেট ফোর্স 0 হতে হবে। দ্যাটস মিন দুটো ফোর্স ইকুয়াল হতে হবে। নেট ফোর্স 0 দেখাতে পারো, দুটো ফোর্স ইকুয়াল দেখাতে পারো, একই কনসেপ্ট। হ্যাঁ, নেট ফোর্স 0 দেখানো মানে মাইনাস করতে হবে, আর দুটো ফোর্স ইকুয়াল মানে ইকুয়াল করতে হবে। আচ্ছা, একটা জিনিস, ইলেকট্রিক ফিল্ড বের করার সময় আমরা কিন্তু চার্জের যে সাইন সেটাকে দেবো না, ওটা আমাদের কাছে ইম্পর্টেন্ট নাই। তবে আমাকে ফিজিক্যালি বুঝতে হবে ডাইরেকশনগুলো, এবং এটাও বুঝতে হবে যে কোন ফোর্সটা বেশি কোন ফোর্সটা কম। কী দেখে বুঝবো? ক্লোজ চার্জ যেগুলো হবে তাদের ফোর্স বেশি হবে, বা চার্জের ভ্যালু যেখানে বেশি হবে সেখানে ফোর্স বেশি হবে, সেটা বুঝে নিতে হবে যে। হ্যাঁ, আমি কিন্তু এটা কিন্তু লক্ষ্য দেখবেই, আমি কিন্তু অনেকে দেয় চিহ্ন চার্জ দিয়ে করে, মানে চার্জের যে সাইন সেটা দিয়ে অঙ্ক করাই, আমার পছন্দ না। আমি চার্জের সাইন দেবো না, আমি ম্যাগনিটিউড দিচ্ছি, ম্যাগনিটিউড নিয়ে কাজ করছি। হ্যাঁ, দিয়ে ডিরেকশান ফিজিক্যালি বুঝাচ্ছি। ওকে,
আচ্ছা, এইটা প্রবলেম সলভ করে আমাকে কিউ বের করতে হবে, বাট দেখা যাচ্ছে যে এই প্রবলেমের সমস্ত জিনিস কেটে যাচ্ছে, অর্থাৎ এটা দিয়ে হচ্ছে না। তাহলে কি করব? এখান থেকে আমার কোনোভাবে কিউ এর ভ্যালু আসছে না। তো আমার কাছে কী বুদ্ধি আছে? এটা একটা বাম্পার নতুন কনসেপ্ট তৈরি হচ্ছে, তোমাদের দেখে নাও। সেটা কি, যে যখন দেখব যে দুটো সেম চার্জ দুপাশে বসে আছে, মাঝখানে একটা চার্জের উপর বা তারাও সেম ডিস্টেন্সে আছে, ফোর্স বের করতে দিয়েছে, মানে ইকুইলিব্রিয়াম কন্ডিশন বের করতে দিয়েছে। তো ব্যাপারটা হলো আমরা সবসময় মাঝখানে চার্জটার উপর ফোর্স বের করে নেট ফোর্স জিরো করি, বাট ইন দিস কেস আমরা কি দেখছি, নেট ফোর্স জিরো করে আমার কোনোভাবেই কিউবের ভ্যালু বের করতে পারছি না। তখন তোমাকে একটা জিনিস স্ট্রাইক করবে, মনে রাখবে, সেটা হলো ইকুইলিব্রিয়াম মিনস, আমরা আগের অঙ্কগুলোতেও সেটা তুমি করে দেখতে পারো। ইকুইলিব্রিয়াম মিনস এই তিনটা চার্জকেই কিন্তু সেই জায়গায় রেস্টে থাকতে হবে। দ্যাটস মিন আমরা খালি মিডলের চার্জটার উপর নেট ফোর্স জিরো বের করি, বাট ইকুইলিব্রিয়াম কথাটার মিনস হলো এই তিনটা চার্জের যে কোনো একটা চার্জের উপর তুমি যদি নেট ফোর্স দেখাতে চাও সেটা কিন্তু জিরো হতে হবে, তাহলেই দ্য সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম। এবার আমার মাঝখানে এই অঙ্কটা হলো না, আমার মাঝখান দিয়ে হয়ে যায় সাধারণত, এই অঙ্কটা যখন হলো না, তাহলে সাইডের এই চার্জটার উপর দেখি মানে নেট ফোর্স জিরো হয় কিনা, মানে নেট ফোর্স জিরো বলে দিই, কারণ নেট ফোর্স জিরো হবেই কেন, বলে দিই যে দ্য সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম। তো সেটা ধরে করি, সেটা ধরে কিউয়ের যা ভ্যালু বাড়াবে সেটা হতে পারে। ওকে, সো আমি ইন দিস কেস আমি লাস্ট চার্জ এটা বা এটার উপর নেট ফোর্স জিরো করবো। দ্যাটস মিন এটার উপর এটার ফোর্স কত হবে আর এটার উপর এটার ফোর্স কত হবে সেটা চেক করবো, দিয়ে সেই নেট ফোর্স জিরো হবে। মানে এটার উপর যদি অ্যাপ্লাই করি তাহলে এটার জন্য দেখতে হবে, এটার জন্য দেখতে হবে। সাপোজ এটার জন্য যদি দেখি তাহলে 1/2x², এটা কি বোঝা গেল? কারণ 1 দুটো চার্জের ভ্যালু আর তাদের মাঝখানে ডিস্টেন্স কিন্তু 2x নট x, হ্যাঁ, ইজ ইকুয়াল টু হতে হবে এটার সাথে এটা q × 1/x²। ওকে, এবার একটা ব্যাপার দেখো, ফিজিক্যালি দেখো না, এবার এই চার্জটাকে অ্যাট্রাক্ট করছে, এই চার্জটাকে রিপাল করছে। ওকে, দ্যাটস মিন ইকুইলিব্রিয়াম তো হবেই। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের কিউ এর ভ্যালু কিন্তু বের করা সম্ভব। ক্যালকুলেশন করো নিজেরাও, আমি করছি। দ্যাট ইমপ্লাইজ 1/4x² মাইনাস q/x² ইকুয়াল টু 0। দ্যাট ইমপ্লাইজ 4x² ওদিকে x² 4x² যদি কেটে যায় তাহলে 1 মাইনাস এদিকে x² এর কী হবে, 4x² হলো এলসিএম, 4x² মিলে গেলো, তাহলে 1 আর এদিকে x² মিলে গেলো 4, তাই তো 4q ইকুয়াল টু হতে হবে 0। দ্যাটস মিন 1 মাইনাস 4q ইকুয়াল টু 0। ওকে, আমি একটু এদিকে মিটাচ্ছি, তোমরা টুকে নাও হট করে, এটা তো ক্যালকুলেটিভ হলো। ওখান থেকে বুঝতে পারছো কিউ এর ভ্যালু কত হবে, দেখে এমনি মুখে বলা যায়। টুকে নাও হট করে, দেখো এখান থেকে 4q ইকুয়াল টু 1, দ্যাট ইজ q ইকুয়াল টু 1/4, দ্যাটস মিন 0.25। সো দ্য অপশন ইজ এ। বোঝা গেল? ইজি প্রবলেম। নেক্সট 8 নম্বর প্রবলেম দেখো। Two equal and like charges when placed 5 cm apart experience a repulsive force of 0.44 newtons. The magnitude of the charge in microcoulomb will be, বাহ, এটা একটু সহজ অঙ্ক কিন্তু ক্যালকুলেটিভ, মন দিয়ে দেখো। এখানে কিন্তু এই অঙ্কটাতে তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে এবং একটা এক্সপিরিয়েন্সও হবে, সেটা হলো অঙ্ক করার সময় সবসময় এসআই সিজিএস মিলিয়ে করবে না, হ্যাঁ, সবটাকে এক ইউনিটে করবে, তাহলে অঙ্কটা রাইট অ্যান্সার বেরোবে। ফর এক্সাম্পল এখানে যেমন নিউটনসে আছে, দ্যাটস মিন 5 সেন্টিমিটারকে কিন্তু তোমাদের মিটারে কনভার্ট করতে হবে। ওকে, টু লাইক ইকুয়াল চার্জেস, সাপোজ কিউ, তাহলে q × q, 5 সেন্টিমিটার অ্যাপার্টে আছে, এটা মিটার করতে হবে কারণ নিউটন আছে, তাহলে 4πε0 এটাও নিতে হবে, দিয়ে 5 সেন্টিমিটার মানে কিন্তু 0. মিলি সেন্টি ডেসি একক, 0.05 মিলি সেন্টি ডেসি একক, 2 ঘর আগে 0.05 স্কোয়ার। ওকে, এটা হলো তাদের মধ্যে ফোর্স, এই ফোর্সটা বলে দিয়েছে 0.144। এখান থেকে আমাকে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে বের করতে হবে কিউ কত। তো এখান থেকে q² ইজ ইকুয়াল টু হবে হলো, আগে এটার ভ্যালু 0.144 ইন্টু এদিকে হয়ে যাচ্ছে 0.05 ইন্টু 0.05 ডিভাইডেড বাই
ডিভাইডেড বাই এদিকে 9 ইন্টু 10⁹ 1/4 পাইপসনের ভ্যালু ভাই করে দিলে 9 ইন্টু 10⁹ ডিভাইড হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কি দেখছো, এখান থেকে তুমি বুঝতে পারছো যে এইখানকার 3টা 0, তাই তো, এখানকার 2টো আর এখানকার 2টো, 2 2 4, 4 3 7, 7টা 0। ওকে, কিউ স্কোয়ার বাই 4πε0 আর স্কোয়ার, তাই তো, ইজ ইকুয়াল টু 0.44। তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল টু দাঁড়াবে, যাই হোক, তাহলে 144 ইন্টু 5 ইন্টু 5 ডিভাইডেড বাই 9 ইন্টু 10⁻, এদিকে 9টা আর ওদিকে 3 2 5 2 7 9 10 11 12 13 14 15 16টা। ওকে, সো কিউ ইজ ইকুয়াল টু, এখান থেকে করছি, সো কিউ ইজ ইকুয়াল টু রুট আন্ডার অফ দিস, দ্যাট ইজ ইকুয়াল টু 144-এর হবে 12, 5 ইন্টু 5-এর হবে 5, 9-এর হবে 3, 10⁻16-এর হবে 10⁸8, তাই তো, 10⁸8। ওকে, তাহলে এখান থেকে হবে হলো 3 4 12, 4 5 20 ইন্টু 10⁻⁻8। তো কিউ হলো 20 ইন্টু 10⁻⁻8 কুলাম। এটা যদি মাইক্রো কুলাম করি তাহলে 10⁻6 দিয়ে আরো গুণ করতে হবে, তাহলে 20 ইন্টু 10⁻²। তাহলে 20 ইন্টু 10⁻² মানে 20 ডিভাইডেড বাই 100, 20 ডিভাইডেড বাই 100 মানে 0.2। দেখো, দিস ইজ দ্য অ্যান্সার। ক্যালকুলেশনটা মন দিয়ে দেখবে, হ্যাঁ, সহজ ক্যালকুলেশন হয়ে গেল। চলো থার্ড, a charge q is divided in two parts, q1 and q2, and these charges are placed at a distance r. There will be maximum repulsion between them when, আচ্ছা, একটা চার্জ q কে দুটো পার্টে ডিভাইড করেছি, মানে টোটাল চার্জ q হবে q1 আর q2 তে, এদের মধ্যে ডিস্টেন্স r আছে। ওকে, এদের মধ্যে ম্যাক্সিমাম কখন ফোর্স হবে, আচ্ছা এটা একটু অন্যভাবে করাচ্ছি, ঠিক আছে, একদম সহজ কনসেপ্ট। তোমাকে ধরিয়ে দিচ্ছি, সাপোজ 10 টোটাল চার্জ, এটাকে যদি 2 আর 8 করি তাহলে কী হবে, 2 ইন্টু 8/r², মানে 16/r²। এবার দেখো, এটা যদি 3 ইন্টু 7 করি তাহলে 21/r²। দ্যাটস মিন দেখা যাচ্ছে যে চার্জগুলোর ওপরের পোর্শনটা বাড়লেই হবে, নিচের পোর্শন সবসময় r² থাকবে। তো 10কে দুটো ভাগে কেমন করে ভাগ করলে তাদের গুণফলটা ম্যাক্সিমাম হবে বলো? 2 ইন্টু 8 16, 3 ইন্টু 7 21, 4 ইন্টু 6 24, 5 ইন্টু 5 25, 6 ইন্টু 4 24, আবার ব্যাক করছে, তাহলে ম্যাক্সিমাম কখন হবে 5 ইন্টু 5, তাহলে 50-50। তো সবথেকে তাহলে দ্যাটস অ্যান্সার ইজ ডি, হাফ হাফ। যখন দুটো চার্জ 50% থাকে তাদের মধ্যে ডিস্টেন্স যেটা হয় সেটা মানে একটা ফিক্সড ডিস্টেন্স থাকলে সবথেকে ম্যাক্সিমাম ফোর্স কখন তাদের মধ্যে মানে কাজ করে, যখন তারা ওই মেন চার্জটা 50% দু জায়গায় ভাগ হয়ে থাকে। ক্লিয়ার? তো আমাদের 3টা অঙ্ক হয়ে গেল। চলো নেক্সট স্লাইডে আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করব। নিউ স্লাইড, নতুন 3টা অঙ্ক, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর। দেখো 3টাই খুব ইন্টারেস্টিং অঙ্ক। 2 similar sphere having plus q and minus q charges are kept at a certain separation. F force act between them. আমার হাতের লেখা আমি নিজেই বুঝতে পারি না, তোমরা কি কষ্ট করে বুঝছো কে জানে। Act between them. If another similar sphere having plus q charge kept in the middle of them, it experiences a force in magnitude and direction as, মানে কি বলেছে এই প্রবলেমটাতে, বলেছে দুটো চার্জ প্লাস কিউ আর মাইনাস কিউ একটা সেপারেশনের মধ্যে রয়েছে, তাদের মধ্যে এফ ফোর্স কাজ করছে, এটা বলে দিয়েছে। আর একটা চার্জ যার ভ্যালু প্লাস কিউ তাদের মাঝখানে রাখা হয়েছে,
সে যে ফোর্স ফিল করবে তার ম্যাগনিটিউড কত বা তার ডিরেকশন কত, দুটোই আমাকে জানতে হবে। ওকে, দিস ইজ প্লাস কিউ, দিস ইজ মাইনাস কিউ অ্যান্ড দিস ইজ প্লাস কিউ। লেট আস কনসিডার আবার 2r হিসাবে ধরি, তাহলে সুবিধা হবে। তাহলে এটা আর, এটা আর। ওকে, এবার বলেছে কি যে এই দুটার মধ্যে যে ফোর্স কাজ করছে সেটা এফ, তাহলে এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু কিউ বাই 2r স্কোয়ার, দ্যাট ইজ কিউ স্কোয়ার বাই 4r স্কোয়ার। ওকে, এবার বলেছে যে প্লাস কিউ এদের মধ্যে রাখলে, ইফ আনাদার সিমিলার প্লাস কিউ চার্জ কেপ্ট ইন দ্য মিডল অফ দেম ইট এক্সপিরিয়েন্স এ ফোর্স, মানে তাহলে সে এই প্লাস কিউ এখানে রাখলে সে কতটা ফোর্স ফিল করবে। আচ্ছা দেখো, প্রথমত সে যে ফোর্স ফিল করবে সেটা এর জন্য রিপালসিভ আর এর জন্য অ্যাট্রাকটিভ, মানে নেট ফোর্স এদিকেই, আর নেট ফোর্স এদিকে মিনস নেট ফোর্স কিউ মাইনাস কিউ এর দিকে, তাহলে প্রথম অপশন হলো মাইনাস কিউ চার্জের ডিরেকশনে। ঠিক আছে, এবার এখানে অঙ্কটা না করে উত্তর বলে দেওয়া যায় মনে হচ্ছে, কারণ মাইনাস কিউ চার্জের টুয়ার্ডসে একটাই আছে 8f, বাকি একটাও নাই। ওকে, সো সি ইজ দ্য অ্যান্সার। এটা আমরা প্রথমেই ক্যালকুলেশন না করে বলে দিতে পারলাম, এটাও কিন্তু ট্রিক্স। ঠিক আছে, যে আমি যে দেখতেই পাচ্ছি প্লাস কিউ চার্জকে মিডলে রাখলে প্লাস কিউকে রিপালস করবে আর মাইনাস কিউ অ্যাট্রাক্ট করবে, রিপালও করবে মাইনাস কিউর দিকে, মাইনাস কিউ অ্যাট্রাক্ট করবে নিজের দিকে, দ্যাটস মিন টুয়ার্ডস মাইনাস কিউ। ওকে, তাছাড়াও আমি অঙ্কটা করেও দেখবো কি হচ্ছে। তো হলো এটা। তো এবার বলেছে যে ফোর্সের ভ্যালু কত, এই ফোর্সের ম্যাগনিটিউডটা দেখি। ম্যাগনিটিউড বার করার জন্য আমাকে বের করতে হবে নেট ফোর্স সাম হবে, কারণ এটাও ওদিকে এটাও ওদিকে, সো একটা হবে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, ওকে, প্লাস কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, বিকজ এই দুটোর মধ্যে ফোর্স কিউ স্কোয়ার আর স্কোয়ার, এই দুটোর মধ্যে ফোর্স কিউ স্কোয়ার আর স্কোয়ার, এদিকে রিপেল করছে এদিকে অ্যাট্রাক্ট করছে, তো টোটাল হবে 2q স্কোয়ার বাই আর স্কোয়ার। এবার কিউ স্কোয়ার বাই 4r স্কোয়ার ইকুয়াল টু এফ হয়, তাহলে এখান থেকে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু 4f, আর এই কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার যদি বসিয়ে দিই তাহলে 2 into 4f, the 2 into 4f equal to 8f. The magnitude of the force is 8f and towards minus q. মিলে গেল। আমরা এটা আগেই মিলিয়ে দিয়েছি, কারণ অপশনটা এমন দিয়েছে যে আমাকে কনফিউজ করেনি। এখানে যদি আরেকটা মাইনাস কিউ চার্জ থাকতো তাহলে আমাকে আরেকটা অঙ্কটা এটা করতে হতো, কিন্তু যদি মানে একটাই মাইনাস কিউ চার্জের যেহেতু ছিল টুয়ার্ডস, সেই জন্য আমার অপশন কিন্তু অনেক আগেই বেরিয়ে গেছে। তাও তোমাদের আমি করিয়ে দেখিয়ে দিলাম যে অপশন যদি এখানেও থাকতো 8f জায়গায় যদি 6f টুয়ার্ডস মাইনাস কিউ চার্জ এরকম থাকতো, তার জন্য আমার ম্যাগনিটিউডটাও বের করে নিলাম। দেখো 11 নম্বর, টু চার্জেস 4q and q are placed at a distance L apart. A third charge particle q is placed at middle of them. If resultant force on q is 0, then the value of q is, এটা একদম বলেই দিয়েছে resultant force on q is 0, ঠিক আছে? So 4q, q in between q, suppose it is 2r, then it is r, it is r. ওকে, এবার আমাকে বলেছে নেট ফোর্স অন কিউ ইজ 0। নেট ফোর্স অন কিউ ইজ 0 মিনস এবার এই কিউ এর চার্জ কিন্তু বলেনি, হ্যাঁ, পজিটিভ হবে না নেগেটিভ হবে, হ্যাঁ, এটা আমাকে একদম বুঝে নিতে হবে, এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে দেখে নিই। এর উপর যদি ফোর্স 0 হতে হয় তাহলে এই চার্জটাকে অবশ্যই ওকে অ্যাট্রাক্ট করতে হবে আর এই চার্জটা অবশ্যই ওকে রিপাল করতে হবে। ওকে, কারণ এই চার্জটা প্লাস কিউকে রিপাল করবেই, বাট এই চার্জকে মাস্ট বি অ্যাট্রাক্ট করতে হবে, অ্যাট্রাক্ট না করলে কিন্তু হবে না, নইলে দুটাই রিপালসিভ ফোর্স হলে অ্যাড হয়ে যাবে। ওকে, নেট ফোর্স 0 কখনোই আসবে না। তো প্রথমে আমার এখানে এই দুটো অপশন বাদ চলে গেল, থাকলেও বেঁচে মাইনাস কিউ আর মাইনাস 2q। ওকে, এবার কি হবে দেখা যাক। তার নেট ফোর্স অন ইজ 0 মিনস এর দ্বারা যে ফোর্স হবে আর এর দ্বারা ফোর্স হবে তার নেট 0 হবে, অথবা এর দ্বারা যে ফোর্স হবে ইকুয়াল টু এর দ্বারা ফোর্স হবে, দ্যাটস মিন q ইন্টু কিউ বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে হলো 4q ইন্টু কিউ বাই 2r স্কোয়ার, এটা হবে, ঠিক আছে? সো কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার আর 4q ইন্টু কিউ বাই আর স্কোয়ার, এই দুটো সমান হতে হবে, ইকুয়াল হতে গেলেই নেট ফোর্স 0 হবে। সো এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে দেখি
তাহলে এখান থেকে প্রথমত একটা কিউ কেটে যাবে, এদিকে থাকবে হলো কিউ বাই আর স্কোয়ার, আর এদিকে থাকবে হলো 4q বাই 4r স্কোয়ার। এবার আর স্কোয়ার কেটে যাবে, 4ও কেটে যাবে। ওকে, সো ভ্যালু অফ কিউ ইজ কিউ। ওকে, তাহলে দেখা গেল এই কিউ এর ভ্যালু হবে কিউ, অ্যান্ড অবশ্যই এটা মাইনাস হতে হবে। সো দ্য অ্যান্সার ইজ মাইনাস কিউ। ওকে, এই আমি কি অনেকে কিন্তু মানে এখানেই সিম্বলগুলো বসিয়ে অ্যান্সারটা বের করে, আমি ওটা করি না। ওকে, আই ফিজিক্যালি চিহ্নটা বের করি, তো তুমি সেজন্য কনফিউজ হবে না। আমি এটা খালি ম্যাগনিটিউড নিয়ে কাজ করলাম, তারপরে এখানে আমি কনসেপ্ট দিয়ে বুঝলাম যেটা মাইনাস কিউ হবে। ওকে, চলো 12 নম্বরটা দেখো। 4 charges are placed at the circumference of the dial of a clock as shown in the figure. If the clock has only hour hand, then the resultant force on the positive charge q placed at center points in the direction which shows as the time as this and this and this and this. মানে চারটা চার্জকে আমরা দেখতেই পাচ্ছি ছবি অনুযায়ী, চারটা ঘড়ির চার মাথায় রেখেছে, একটা 9টায়, একটা 12টায়, একটা 3টায়, একটা 6টায়, আর Q0কে মাঝখানে রেখেছে। তাহলে এই Q0 যে ফোর্সটা ফিল করবে, সেই ফোর্সটা আওয়ার হ্যান্ড অনুযায়ী টাইম কী দেখাবে, মানে তোমার মানে ওর ফোর্সের ডিরেকশন যেটা বেরোবে সেটাই ধরতে হবে একটা আওয়ার হ্যান্ড, মানে ঘন্টার কাঁটা। তাহলে ঘন্টার কাঁটা হলে তার এবার ছবিটা কল্পনা করে তখন বুঝতে হবে টাইম কত। ফর এক্সাম্পল দেখে নাও, এই প্লাস Q0 চার্জকে এই প্লাস কিউ চার্জ রিপাল করবে, এই প্লাস কিউ চার্জ রিপাল করবে। Q0 চার্জকে মাইনাস কিউ চার্জ অ্যাট্রাক্ট করবে, মাইনাস কিউ চার্জ অ্যাট্রাক্ট করবে। দ্যাটস মিন এই চার্জটার উপর এদিকেই ফোর্স থাকবে আর এদিকে ফোর্স থাকবে। এবার এই ফোর্সটা দেখো 90 ডিগ্রিতে কাজ করছে, দ্যাটস মিন দ্য নেট ফোর্স একদমই মিডিলে কাজ করবে। ওকে, কেন মিডিলে কাজ করবে? কারণ এই ফোর্সটার ভ্যালু এটা সেম, এটারও সেম ভ্যালু, তার মানে এই ফোর্সটার যা ভ্যালু এই ফোর্সটার সেম ভ্যালু। তো দুটো সেম ফোর্স যদি মানে রাইট অ্যাঙ্গেলে কাজ করে, মানে রাইট অ্যাঙ্গেলে কাজ করে, তাহলে তাদের নেট ফোর্স একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে। সো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করা মানে এটা যদি 6টা বাজে, এটা যদি 9টা বাজে, তাহলে এই টাইমটা কত হবে? 6-এর পর এইসব জায়গায় 7 হয়, তারপরে এইসব জায়গায় 8 হয়, এইসব জায়গায় 9 হয়, দ্যাটস মিন 7:30 PM। সো দ্য অ্যান্সার ইজ 7:30। দেখো বুঝা গেল? ইন্টারেস্টিং অঙ্ক। এইগুলো অঙ্ক না দেখে মনে হয় খুব কঠিন, অনেক সময় লেগে যাবে, কিন্তু দেখো আমি কতটুকু স্পেসের মধ্যে করে ফেলছি। জাস্ট কনসেপ্ট ক্লিয়ার রাখো, দেখবে সময় লাগবে না। এই যে অঙ্কটা, এটা করতে তো কোনো মানে ক্যালকুলেশনই লাগলো না, জাস্ট ব্রেন, জাস্ট স্মার্টনেস। এটা করতেও মানে ক্যালকুলেশন করার আগে অ্যান্সার চলে এলো, এটাও সিম্পল। ঠিক আছে, একটু স্মার্টনেস রাখবে, খুব তাড়াতাড়ি এই প্রবলেমসগুলো সলভ হয়ে যাবে। ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে কিন্তু প্রচুর প্রবলেম আছে, হ্যাঁ নিটে প্রচুর, দেখে মনে হয় প্রবলেমগুলো দেখতে অনেক বড় বড়। দেখো 4 লাইন 3 লাইন 5 লাইন এরকম লাইনে লেখা হয়, দেখে মনে হয় কত কঠিন হবে, কিন্তু তেমন কঠিন হয় না। ওকে, চলো নেক্সট দেখো, নেক্সট স্লাইড দেখো 13, 14, 15, 16। এখানে 4টা আবার খুব ইম্পর্টেন্ট প্রবলেমস তোমাদের সামনে নিয়ে এসেছি, যেখানে 15 থেকে স্টার্ট হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের প্রবলেম। ঠিক আছে, এতক্ষণ আমরা যে প্রবলেমগুলো করলাম বেস অফ কুলম্বস ল, চার্জ এক্সেট্রা, তার এখন 15 থেকে 15 থেকে যে প্রবলেমসগুলো করব সেগুলোও বেসড অন কুলম্বস ল, বিকজ ইলেকট্রিক ফিল্ড নাথিং বাট কুলম্বস ল। বাট ইলেকট্রিক ফিল্ড যে একটা আলাদা কনসেপ্ট, সেটার উপর ভিত্তি করে 15 নম্বর অঙ্ক থেকে আমরা করবো। ওকে, তো দেখো 13 নম্বর দেখো, two small spheres each having a charge plus q are suspended by insulating threads of length L from a hook. This arrangement taken to a space where there is no gravitational effect, খুব ইম্পর্টেন্ট কথা এটা, then the angle between two threads and the tension in each will be, মানে বলতে চাইছে একটা হুক থেকে দুটো থ্রেডস বা সুতোয় দুটো স্ফেয়ার ঝুলছে, যাদের প্রত্যেকের চার্জ প্লাস কিউ, দ্যাটস মিন দে আর রিপল ইচ আদার।
ওকে, মনে করো রিপল করে এই পজিশনে ওরা স্টে করেছে। ইন দিস কন্ডিশন এর টেনশন কত জানতে চেয়েছে অ্যান্ড এই অ্যাঙ্গেলটা কত জানতে চেয়েছে। ওকে, নাও দেখো, যদি আর এর লেন্থ এল বলে দিয়েছে, সুতোগুলোর লেন্থ এল করে। ওকে, এইবার দেখো যদি এই দুটো এখানে দাঁড়ায়, তাহলে সাপোজ এই পয়েন্টে এই বরাবর টেনশন কাজ করবে। ওকে ওকে, বাট এই বরাবর কাজ করবে রিপালসিভ ফোর্স এফ। ওকে, যদি এটার কথা বুঝে কোনো একটা নিই, তাহলে এবার এর মাঝখানের যদি আমরা অ্যাঙ্গেল এইটুকুনি, পুরোটা না, এই অ্যাঙ্গেলটা যদি থিটা নিই, তাহলে এর সাথে এটা এই অ্যাঙ্গেলটা জেড ফর্মে থিটা হবে। ঠিক আছে, তাহলে এই দিকে যদি টেনশনটা টি কাজ করে, ছোটোই যাচ্ছে বাচ্চা, এটা একটু ভালো মতো বুঝতে হবে, জায়গাটা একটু ছোটো হয়ে যাচ্ছে, একটু বড় করে আঁকছি। দেখো এটা ছবিতেই অঙ্কটা ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে যাবে। মনে করো এখানে একটা ঝুলছে, এখানে একটা ঝুলছে। ওকে, আমি বিন্দু হিসাবে করছি, তাহলে আরও ভালো বুঝবে। মনে করো এখানে একটা ঝুলছে, এখানে একটা ঝুলছে। কেন এরা দুপাশে সরে গেছে? বিকজ অফ রিপালসিভ ফোর্স। কেন রিপালসিভ ফোর্স? বিকজ এটাও প্লাস কিউ, এটাও প্লাস কিউ। ওকে, প্লাস কিউ রিপাল ইচ আদার। এই তারটার লেন্থ এল, আমি এদিকে নিচ্ছি কারণ এদিকে আমি ক্যালকুলেশন করব, তো একটা ওদিকটা নিই, তাহলে সুবিধা হবে। ওকে, এবার তোমরা সবাই জানো এই বরাবর রিপালসিভ ফোর্স এফ কাজ করছে, এই বরাবর টেনশন টি কাজ করছে, সুতোর টেনশন হয়, টি কাজ করছে। এবার এই টেনশনটার কম্পোনেন্ট হবে একটা এই বরাবর হবে, একটা এই বরাবর হবে। এবার কম্পোনেন্ট জানার জন্য অবশ্যই তোমাকে অ্যাঙ্গেল জানতে হয়। তো তুমি যদি এই দুটোর মাঝখানে ডিস্টেন্সকে নিয়ে নাও, কভার করে নাও, কত জানো না, মেবি এনিথিং, সাপোজ আর, মনে করো এই মাঝখানে ডিস্টেন্সটা আর। ওকে, তো এর 50% এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে জেড ফর্মে এই অ্যাঙ্গেলটা থিটা হয়। তোমরা আশা করি জানো এটা, বাংলায় যাকে একান্তর কোণ বলে, ইংলিশে বোধহয় কনজুগেন্ট অ্যাঙ্গেল বলে, হয়তো মনে পড়ছে না আমার। জেড ফর্মে এটা তো জানোই নিশ্চয়ই, যে অ্যাঙ্গেলটা হয় সেই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হয়। এবার কম্পোনেন্টের নিয়ম অনুযায়ী যে যদি টি হয়, তাহলে এই কম্পোনেন্টটা হবে টি কস থিটা অ্যান্ড এই কম্পোনেন্টটা হবে টি সাইন থিটা। এটাও তোমাদের জানা আছে। ওকে, বিকজ দ্য অ্যাঙ্গেল ইজ দেয়ার। নাও এর এই বরাবর কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স নেই, mg ইকুয়াল টু 0। কেন mg ইকুয়াল টু 0? বিকজ এখানে কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স নেই, কারণ বলে দিয়েছে দেয়ার ইজ নো গ্র্যাভিটেশনাল এফেক্ট। এবার তার মানে টি কস থিটা এই পার্টটা 0 হবে, আর এই যে ফোর্সটা দুটো আধানের মধ্যে কাজ করছে, কুলম্বীয় ফোর্স, সেটা ইকুয়াল টু হবে টি সাইন থিটা। ওকে, তাহলে টি কস থিটা 0 হলো, আর এফটা হলো টি সাইন থিটা। টি কস থিটা 0 থেকে আমাদের থিটার অ্যাঙ্গেলটা পেয়ে যাব, যে থিটা ইকুয়াল টু হবে টি কস থিটা ইকুয়াল টু 0, মানে কস থিটা ইকুয়াল টু 0, দ্যাট ইজ থিটা ইকুয়াল টু হবে 90। ওকে, থিটা যদি 90 হয়, দ্যাটস মিন থিটা 2 থিটা হবে 180। তার মানে প্রথম আমার অপশন চলে আসলো 180, মানে এই বি অপশনটা বাদ থাকলো এ, সি অ্যান্ড ডি। এবার দেখছি আমাকে বের করতে হবে টি, তাহলে এই ইকুয়েশন থেকে টেনশন টি বেরিয়ে যাবে এফ বাই সাইন থিটা। ওকে, থিটার মান কত বেরিয়েছে? 90। সো সাইন থিটা ইজ ইকুয়াল টু 1, সো টেনশন ইজ ইকুয়াল টু ফোর্স এফ। তাহলে যে টেনশনটা সেটা ফোর্সের ইকুয়াল হয়ে গেল। দ্যাটস মিন আমাকে এবার বের করতে হবে ফোর্সটা। এখানে ফোর্সটা কত? ফোর্স হবে, যদি এবার ফোর্সটা বের করি, তাহলে হবে কিউ ইন্টু কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। ওকে, তাহলে ফোর্স বেরিয়ে গেল কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। তাহলে দ্য অ্যান্সার ইজ 180 উইথ কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। তো 180 উইথ, বাট এখানে অ্যান্সারটা হলো না, বিকজ এই আটটা আবার আমার জানা নেই। এবার আটটাকে আনতে হবে ইন টার্মস অফ এল। তাহলে দেখো
এটা যদি আর হয় তাহলে 50% এইটুকুটা হবে r/2। ওকে, তাহলে এটা r/2, এটা l, এটা থিটা হলে অবশ্যই এটাও থিটা হবে। এদিক দিয়ে এদিকেও করতে পারো, ওদিক করছে ক্যালকুলেশনটা। তাহলে r/2 আর l যদি বাই করো, r/2/l করলে তুমি করছো কি, এদিক এটা অ্যাঙ্গেলের সাপেক্ষে এটা পার্ক বাই হাইপোটেনাস, দ্যাট ইজ সাইন থিটা। সো r/2/l equal to sin theta, that means r/2l equal to sin theta. Theta is 90, sin 90 is 1, so r/2l is equal to 1, that is r equal to 2l. So the r is equal to 2l, so 2l whole square. So the force is q square by 4 pi epsilon naught into 2l square. তো এবার অপশনটা দেখো, এই যে অপশন এ 180 ডিগ্রি 1/4 pi epsilon naught q square by 2l whole square। বোঝা গেল? দেখো বুঝতে পারলে কিনা? এই সময়ও কম নিতে হবে, যত কম স্পেসে করা যায়। দেখো কিচ্ছু কঠিন নাই, কিন্তু আমি যেটা বললাম এখান থেকে টেনশন থেকে টি কস থিটা থেকে থিটা বের করলাম, এফ বের করলাম, এবার এফ এর মানে আর আছে, এই দুটো থেকে হাইট অ্যান্ড ডিস্টেন্সের ফর্মুলা ফেলে আর এর মানটা বের করে ফেললাম 2l, যেখানে থিটার মান 90 দিয়ে বসিয়ে দিলাম, আমার অ্যান্সার পেয়ে গেলাম। ঠিক আছে, 14 নম্বর দেখো, in the figure force on charge at A in the direction normal to BC। আচ্ছা, মানে এ চার্জের উপর ফোর্স বের করতে দিয়েছে, সেটা নর্মাল টু বিসি কথাটা না বললেও হতো, বিকজ এটাও কিউ, এটাও কিউ, এটাও কিউ, সো কিউ কিউ রিপল ইচ আদার হেয়ার, কিউ কিউ রিপল ইচ আদার হেয়ার। ওকে, এবার যেহেতু সমবাহু ত্রিভুজ মানে তিনটা বাহু সমান, অর্থাৎ এই দুটোর যে ফোর্স হবে এফ এ, ফোর্স দুটোর ভ্যালু সমান হবে, দ্যাটস মিন মাঝখান দিয়ে হবে তাদের রেজাল্ট, মাঝখান দিয়ে যদি তাদের রেজাল্ট হয় সেটা বিসির সাথে পারপেন্ডিকুলারই হবে। ওকে, সো রেজাল্ট ইজ রুট ওভার ভেক্টর ফর্মুলা এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2 ইন্টু এফ কস অফ মাঝখানে অ্যাঙ্গেল। এবার যদি আমরা সমবাহু ত্রিভুজের জানি যে ইকুয়াল সাইড ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হয়, যে তিনটা এই অ্যাঙ্গেলগুলো 60 ডিগ্রি করে হয়। সো ইফ ইট ইজ 60 দেন ইট ইজ অলসো 60, বিকজ এই দুটো আবার অপোজিট অ্যাঙ্গেল। সো দ্য অ্যাঙ্গেল বিটুইন 2f আর 60 ডিগ্রি, সো cos 60, সো দ্যাট ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2f স্কোয়ার cos 60। cos 60 ভ্যালুটা একটু লাগবে, cos 60 ভ্যালু বোধ হয় হাফ, I think half, so half কেটে গেল f square, that is √3f, the answer is √3f। এবার fটা আমাকে বের করতে হবে, fটা যে কোনো একটা বের করে নাও, q ইন্টু কিউ, যদি সিজিএসি নাও তাহলে q ইন্টু কিউ মানে q স্কোয়ার বাই a স্কোয়ার, যদি k দিয়ে নাও তাহলে q স্কোয়ার বাই k a স্কোয়ার। অনেকে মানে অনেক প্রবলেমসের বইয়ে এই k কনস্ট্যান্টটা তোমার ওই মানে কি ভ্যারিয়েন্স কনস্ট্যান্ট হিসাবে নাই, ওই 1/k যেটা সেটা না, তাহলে এখানে অনেক ক্ষেত্রে এটা নেই অনেকে। তো এফ এর জায়গায় মানে যে ফর্মুলাটা ইউজ করেছে এরা, এফ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, আমরা নিচে কে নিই, অনেকে ওপরে কে নেই। ওকে, এই ফর্মুলাতে ওপরে কে নিয়েছে, এইটুকুই পার্থক্য। হ্যাঁ, চাপ নেওয়ার কিছু নেই। তো কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, সো এখানে যদি বসিয়ে তাহলে √3k কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। তো কোথায় অপশনটা আছে, তো দেখতে পাচ্ছ অপশন ডিতে আছে √3k কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, মানে আর এখানে তো এ, তাহলে এ স্কোয়ার। সো কি হল অ্যান্সার, √3k কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। বোঝা গেল? নেক্সট 15 নম্বর দেখো, টু চার্জেস 9e and 3e are placed at a separation r, the distance of the point where the electric field intensity will be 0। এর টাইপের অনেক অঙ্ক আমরা করলাম। এই অঙ্কটার মধ্যে তাহলে আগের অঙ্কের সাথে এর অঙ্কের পার্থক্য হলো, ফিল্ড ইন্টেন্সিটি 0 বের করা মানে, প্রথমত ফিল্ড এর কথা বলা মানে যে পয়েন্টে বের করতে দিয়েছে সে পয়েন্টে কোনো চার্জ না, মানে কোনো আননোন চার্জ না, তুমি জানো সেখানে +1 মানে ইউনিট পজিটিভ চার্জ রাখতে হবে, এটা হলো কথা। আগের যে আমরা মানে দেখলাম অঙ্ক হলো যেখানে দুটো চার্জ ছিল মাঝখানে, বা যেখানে অন্য একটা চার্জ রাখছিলাম, সে সেকেন্ড থার্ড চার্জটাও ভ্যালু করে দিচ্ছিল।
এখানে থার্ড চার্জের কথা বলেনি, থার্ড চার্জটা তোমাকে বুঝে নিতে হবে যে সেটা হবে +1 বিকজ বলে দিয়েছে দ্য ফিল্ড ইন্টেন্সিটি উইল বি 0। ওকে, দিস ইজ দ্য প্রবলেম। সো সাপোজ দিস ইজ 9E, এই টাইপের অঙ্ক আমরা প্রচুর করলাম, সো প্রবলেম হবে না একদমই। দিস ইজ 3, so placed by a separation r, so this is r, the distance of the point where the electric field intensity 0, suppose এই সব জায়গাতে আমি +1 এনেছি যেখানে আমি ইন্টেন্সিটি 0 বের করব। সো দিস ইজ x ধরলাম, সো এইটুকুটা হবে হলো r minus x, ওকে, দিস ইজ দ্য প্রবলেম। তো ইন্টেন্সিটি 0 মানে কি, অবভিয়াসলি এর উপর এর যা ফোর্স এর সেম ফোর্স হবে, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস আগে দেখে নাও যে এই যে +1টাকে মিডিলে রাখলে হবে না কিন্তু, ঠিক আছে, মিডিলে রাখলে হবে না। কেন? তো 9E আর 3 বোথ আর প্লাস, এও যদি প্লাস হয় না, না হতেই পারে, প্লাসকে বিকর্ষণ করে প্লাস না 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 সরি হবে, আমি ভাবছিলাম বাইরে রাখতে হবে নাকি, কিন্তু +1কে 9E রিপাল করবে, তো 3ও তো রিপাল করবে, তো ওই পয়েন্টে তো স্থির থাকতেই পারে, মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি 0 হতেই পারে, নো প্রবলেম অ্যাট অল। ওকে, সো দেখো, সো ফিল্ড ইন্টেন্সিটি 0 বের করা মানে এই যে এখানে যে ফিল্ড হবে এখানে সেই সেম ফিল্ড হবে। সো 9E × 1 বাই সিজিএস পদ্ধতিতে করছি x² ইজ ইকুয়াল টু মাস্ট বি 3E × 1 বাই r minus x², তাই তো? সো 3 3 9 কেটে গেল, E কেটে গেল, সো √3 বাই x তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই r minus x তার হোল স্কোয়ার, দ্যাটস মিন √3 বাই x ইকুয়াল টু 1 বাই r minus x, দ্যাটস মিন আমরা কী বের করবো? এক্সটা বের করবো। সো √3r minus √3x equal to x, that's mean √3r is equal to x common নিলে 1 plus √3, that's mean r is equal to x, sorry আমি তো x বের করবো, x is equal to √3r divided by 1 plus √3. So √3r divided by 1 plus √3 is the answer from 9E, because আমি extra 9E থেকে ধরেছি। So 9E থেকে √3r by 1 plus √3, so option B, √3r by √3 1 plus √3। দেখো আমি 9E থেকে ধরলাম বলে অ্যান্সারটা চলে এলো, এটাই যদি 3 থেকে ধরতাম x, তাহলে এর মধ্যে একটা অ্যান্সার আসতো না, তোমাকে তখন মানে r থেকে মাইনাস করতে হতো, তাহলে অ্যান্সারটা চলে আসতো যদি এর মধ্যে অপশান না থাকতো। সাপোজ যে অ্যান্সারটা তোমার বেরোলো এটা এর মধ্যে অপশানে নাই, তার মানে এটুকু তুমি শিওর যে 9E থেকে যে দুটো অপশান দিয়েছে সেই দুটো তো হবে না, তখনই তুমি r থেকে এটা বাদ দিতে, তাহলে এই দুটো অপশানের মধ্যে যেমন একটা অপশান চলে আসতো, ক্লিয়ার। বাট যখন চলে এসছে আমার তো আর কোনো চিন্তা নেই, এটা অ্যান্সার হয়ে গেল। চলো 16 নম্বরটা দেখো, the electric field in a certain region E is k by x cube I cap, the dimension of k, দেখো ডাইমেনশন অফ কে কী হবে, কে ডাইমেনশন হবে E এর ডাইমেনশন ইন্টু এক্স কিউব, তাই তো, মানে তোমাকে E এর ডাইমেনশন জানতে হবে আর x কিউব মানে L কিউব। এবার E এর ডাইমেনশন হয় m L p minus 10 to the power -3 and a to the power -1। সো এখান থেকে যদি L কিউব গুণ করে দিই তাহলে চলে আসবে অপশান সি, m L to the power 4, একটা L কিউব থেকে L3 গুণ মানে 1 গুণ করলে L4, t to the power -3, a to the power -1, a ইনভার্স। ওকে, সো এটা একটা ইজি প্রবলেম ছিল, জেনে গেলে। তো হয়ে গেল আমাদের 4টা খুব ইন্টারেস্টিং প্রবলেম। লাস্ট স্লাইড করবো আমরা, যেখানে আর 4টা করে 20 প্রবলেম শেষ করব। ক্লিয়ার? চলো স্টুডেন্টস, লাস্ট ফাইনাল পেজে আমরা এই 4টা অঙ্ক করলে আমাদের মোটামুটি তোমার এমসিকিউ পর্ব শেষ হয়ে যাবে। তোমরা খুব মন দিয়ে এই প্রবলেম টুইটা দেখবে, তবে অবশ্যই আগে থিওরিটা পড়ে আসবে, যেসব ফর্মুলাগুলো আমি লিখেছি সব লিখে নেবে,
তারপরে করবে, তাহলে খুব সুন্দরভাবে বুঝেও নেবে এবং কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবং তারপরে তোমাদের যে প্রবলেম সেট তোমাদের প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন বই কিনবে, বিভিন্ন প্র্যাকটিস সেট কিনবে। আমিও যদি দেখি যে ভবিষ্যতে এই যে সিরিজটা স্টার্ট করেছি সেটা চ্যানেলকে গ্রো করায়, চ্যানেলটাকে যদি আরও গ্রো করতে সাহায্য করে, তাহলে আমিও চেষ্টা করব স্টাডি মেটেরিয়ালস তৈরি করার এবং তোমাদের জন্য এমসিকিউ এর যে ডিপিপি বলে, ডেইলি প্র্যাকটিস প্রবলেমস, তার সেটস তৈরি করার এক্সেট্রা এক্সেট্রা। সেগুলো ভবিষ্যৎ পরিকল্পনা, সেগুলো এখনই আমি বলছি না। সে তার জন্য দেখি যে আমার এই সিরিজটা কতটা গ্রো করছে, চ্যানেলটাকে কতটা গ্রো করাতে সাহায্য করছে। আমি 11-12 তো থিওরি প্রবলেমস এগুলো পড়াচ্ছি দুয়ারি মাইতি মজুমদারের বই থেকে, সেগুলো তোমরা শিখছো। এবং তার সাথে তোমাদের জন্য যারা 11 বা 12 পড়তে আমার কাছে আগের বছর, মানে আমার চ্যানেলে অ্যাকচুয়ালি চ্যানেলে যারা ছিলে দেখতে রেগুলারলি, তাদের কথা মাথায় রেখে আমি এই নতুন পর্বটা শুরু করেছি, যেটা নিট, মানে এই বছরটা আমি নিটটাকে বেশি গুরুত্ব দেব। তোমরা প্রচুর চ্যানেল পাবে, মানে হিন্দি, ইংলিশ, বাংলারও পাবে। আমি শুরু করেছি এটা বাংলা ভাষা ইউজ করে ইংলিশ সেই নিটের জন্য কী করে তৈরি করানো যায় তোমাদেরকে, তার একটা ছোট্ট প্রচেষ্টা আর কি। তো তোমরা সাথে থেকো, তাহলে আমি আমার মানে প্রচেষ্টায় সফল হব। এবং কোনোদিন যদি কারো এই প্রবলেমসগুলো করার পর কোনো কম্পিটিটিভ এক্সামে কোনো রকম হেল্প হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। ওকে, চলো দেখো 17. A ring of radius r is charged uniformly with a charge plus q. The electric field at a point on its axis at a distance r from any point on the ring will be. এই প্রবলেমটা একেবারে একটা রেডিমেড প্রবলেম। তোমরা যে ফর্মুলা শিখেছি আমি, মানে এই নোট লিখেছিলাম, সেই নোটে এই ফর্মুলাটা রয়েছে, সেখান থেকে একদম করে ফেলতে হবে। হ্যাঁ, এই ফর্মুলাটা এবার লিখে দিচ্ছি, মনে থাকে না আমার। এইটা যদি রিংটা হয়, দেখে নাও, এটা যদি রিংটা হয়, এটা যদি আর ব্যাসার্ধের হয়, এটা এক্স ডিস্টেন্স আর এটা আর ডিস্টেন্স, এখানে আমাকে এটা আর ডিস্টেন্স, এখানে আমাকে ফিল্ডটা বের করতে হবে। এই ফিল্ডের ফর্মুলা হয় E is equal to 1/4 pi epsilon naught qx by r square plus x square to the power 3/2. এটা হলো প্রবলেম, এটা ফর্মুলা। ঠিক আছে, ফর্মুলা লিখে দিলাম। তোমরা এটা আমার পেয়ে যাবে মানে থিওরি, এই ক্লাসে যখন থিওরি মানে থিওরি অংশতে যাও, একটু পিছিয়ে যাও, সেখানে দেখবে যেখানে আমি নোটস লিখেছি স্পেশাল, সেই স্পেশাল নোটসে এটা লিখেছি, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। যদি এটা মানে পুরো ডেরিভেশনটা শিখতে চাও, সেটাও তার ঠিকানাও আমি ওখানে বলে দিচ্ছি, অ্যাড্রেস বলে দিচ্ছি, কোথায় গেলে তুমি ডেরিভেশনটা দেখতে পাবে, আমার চ্যানেলেই আছে, কোনো চাপ নেই। হ্যাঁ, তো এই ফর্মুলাটা এখানে কী করে অ্যাপ্লাই করবো, এইটা তো এখানে দেখতে পাচ্ছেন অপশানে, তাই না? তাহলে এইখানে এই যে অপশানগুলো আছে তার সাথে মিলছে নাকি, তো তার জন্য তোমাকে বলে রাখি, সর্বপ্রথম এই যে 1/4 pi epsilon naught, এরা মানে কিছু কিছু প্রবলেমে ইউজ করে না, ওরা কে ইউজ করে, 1/k ইউজ করে না। আমরা তো জানি এই কে এর ভ্যালু 1/k আমরা করি, কে ড্যাশ ভ্যালু, আর কে ড্যাশের ভ্যালু মানে যেটাকে ভ্যারিসেস কনস্ট্যান্ট বলে, 1/4 pi epsilon naught করি। তো কখনো কখনো কোনো কোনো প্রবলেমে দেখা যায় যে ওরা কে ড্যাশটাকে অ্যাজ এ কে ইউজ করে, তাই বলেছে এখানে। ওকে, তো প্রথমত আমি কে, এখানে যেহেতু আমার 1/4 pi epsilon naught অপশনটা নাই, তাহলে আমি কেটাই কনভার্ট করি, তাহলে এটা হয়ে গেল কে খালি, হ্যাঁ, অনলি কে কিউ এক্স ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এটা তো নিচে অপশনে নাই। তোমরা রাখবে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 মিন্স হলো রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের কিউব, দ্যাট ইজ অ্যাকচুয়ালি এটা আর কিউব। দেখো তুমি যদি আর বের করো, আর কিউব করো, তাহলে আর মানে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার কিউব। এবার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে টু দি পাওয়ার হাফ, তার কিউব মানে 3/2, তাহলে আর কিউব লেখা যাবে। তাহলে আর কিউব আর এখানে একটা আর কিউব অপশন আছে, মনে হচ্ছে এটাই অপশন হবে, কারণ আর কোথাও আর কিউবটা নেই। ওকে, হয়ে গেল একটা পার্ট বের করা। বাকি থাকলো এক্স, এখানে তো এক্স নাই, তাহলে এবারে এক্স বের করার টেকনিক কি, এক্স ইকুয়াল টু আবার রুট ওভার, দেখো আর স্কোয়ার ইকুয়াল টু, যদি আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু
আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, সো রুট আন্ডার আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তো এটা যদি আমি পুট করে দিই তাহলে ফাইনাল যেটা দাঁড়ালো কে কিউ বাই আর কিউব উইথ রুট ওভার আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ব্যাপারটা হলো এটারও ফর্মুলা তুমি শিখলে, আমার কাছে শিখলে বা তুমি ডেরিভেশন করে শিখলে, কিন্তু অপশনের এর সাথে কোনো মিলই নেই। তখন তোমাকে ফর্মুলা থেকে কি করে অপশনের সাথে মিল আসতে পারে সেই টেকনিকটা ফলো করতে হবে। দেখো ফলো করে অপশন সি এর সাথে মিল পেলাম, দ্যাট ইজ অপশন সি। আমি প্রথমে মিল পেয়ে গেছিলাম আর কিউব থেকে, কারণ আর কিউব আর তোমার মেইন ক্যাপিটাল আর কিউব আছে, ক্যাপিটাল আর কিউব তোমার জানছে, তাই না? তবুও একটু পুরোটা করে দেখি। ওকে, বোঝা গেল? তোমাকে সূত্র একটু মনে রাখতে হবে। ওকে, নেক্সট 18. In below figure, which of the following case is the electric field at center is 0? বলেছে যে এই তিনটা ফিগারের মধ্যে কোনটাতে সেন্টারে ইলেকট্রিক ফিল্ড 0 হওয়ার চান্স আছে? তো প্রত্যেকটা +1 নিয়ে আসতে হবে। নিয়ে আসলাম, প্রত্যেকটা যদি +1 নিয়ে আসি তাহলে দেখো এই +1 এর উপর এই রিপল করবে, এও রিপল করবে, বাট এর রিপালশনের থেকে এর রিপালশন কম হবে। ব্যাস, এখানে কোনো ইকুইলিব্রিয়াম নাই। এখানে দেখো এই +1 এর উপর এ অ্যাট্রাক্ট করবে, এ রিপেল করবে, মানে এখানে কোনো রিপালশনের চান্স, এই চলে যাবে, কোনো ফিল্ড 0 হওয়ার চান্স নেই। এটা দেখো এই রিপেল করবে সমান সমান ডিসটেন্স হতে পারে, এইও সমান ডিসটেন্স সমান সমান চার্জ হতে পারে, সমান সমান চার্জ সমান ডিসটেন্স হতে পারে। অপশন সি দেখে বের যাচ্ছে, তার ডি দেখে নিই একবার। 2q হতে পারে, q হতে পারে, বাট 2q হবে না, ডিফারেন্ট চার্জ। সো অপশন সি ইজ দ্য অ্যানসার। এটা সিম্পল চোখে দেখে করা যায়। নেক্সট, electric field at the center O of a semicircle of the radius a having linear charge density lambda. আচ্ছা, এটাও দেখে নাও, এটাও আমরা দেখেছি যে এখানে O পয়েন্টে কত হয় ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ, এটারও আমার ফর্মুলা জানা আছে। ফর্মুলাটা হলো E equal to দেখেছি ফর্মুলাটা, E equal to হলো 1/4 pi epsilon naught 2 lambda by r. ওকে, আরটা রেডিয়াস, দিস ইজ দ্য ফর্মুলা। তার মানে একটা সেমি সার্কেলের সেন্টারে যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে হয় তার ফর্মুলা হলো 1/4 pi epsilon naught 2 lambda by r। এখানে 1/4 pi epsilon naught কে করব কি করব না সেটা তুমি অপশন থেকে বুঝবে, যেহেতু অপশনে epsilon naught আছে তোমাদের কে করা দরকার নেই। ওকে, তারপরে কি অপশনের সাথে মিলিয়ে করতে হবে আমাকে। প্রথমত এখানে সেমি রেডিয়াসটা a বলেছে, তো r চেঞ্জ বাই a হয়ে গেল দূর। তারপরে কি, তারপরে এটা কাটাকুটি করতে 2 হয়ে যাবে, তাহলে lambda by 2 pi epsilon naught, lambda by 2 pi epsilon naught মিলে গেল। তো এই তো দিস ইজ দ্য ফর্মুলা। এই ফর্মুলা বেস আমরা এগুলা কয়েকটা ফর্মুলা একটু মনে রাখবে, হ্যাঁ, কিন্তু অপশনে কিন্তু একদম ফর্মুলা মতো দেবে না, একটু কাটাকুটি ক্যালকুলেশন করে কাজটা করতে হবে। হয়ে গেল 1920। লাস্ট বাট নট লিস্ট, for the given figure the direction of electric field at A will be towards AL, towards AY, towards AX, towards AJ. সিম্পল। এখানে আমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে, +1 আনলাম, +1 কে +q চার্জ রিপালসিভ করবে টুয়ার্ডস দ্য AX, রিপেল করবে টুয়ার্ডস দ্য AX, +1 চার্জ কে -q অ্যাট্রাক্ট করবে টুয়ার্ডস দ্য AC। তাহলে দিস ইজ E1, দিস ইজ E2। So what is the result of E1 E2? Obviously middle হবে তাদের, ঠিক আছে? This corner, this diagonal, so AY is the right answer towards AY, তো অপশন B। তো কোথায় নেট ফোর্স কাজ করবে, মানে নেট ইলেকট্রিক ফিল্ড কাজ করবে টুয়ার্ডস AY। ওকে, তো আমরা প্রচুর স্পেশাল প্রবলেম করলাম, টোটাল 20টা প্রবলেম করলাম। 20টা প্রবলেম করাতেও আমার প্রচুর মানে প্রবলেমস জোগাড় করতে হয়েছে, দেখতে হয়েছে কোনটা ভালো, কোনটা ইম্পর্টেন্ট, কোনটা টাফ, কোনটা মানে একদম টাফ, কোনটা ইজি, সব মিলিয়ে মিশিয়ে আমি বেস্ট 20 প্রবলেমস তোমাদের কাছে নিয়ে এলাম। তোমরা দেখো, আমি বিভিন্ন বই ইউজ করেছি, কিছু কিছু কোটার বই, কোটার যে জায়গা তার বই, বিভিন্ন ইনস্টিটিউশনের অনলাইন থেকে পাওয়া, কিছু কিছু তোমার আকাশ বলো, বিভিন্ন রকমের যে আরিয়ান্তের বুকস যেটা হয় পাওয়া যায়, তারপরে ইয়ার সলভিং, সব থেকে আমি
এই কোয়েশ্চেনগুলো বের করে তোমাদের কাছে নিয়ে আসছি, ছোট্ট ছোট্ট করে থিওরি পার্ট পার্ট করে পড়াচ্ছি এবং তার রেসপেক্টে এমসিকিউগুলো করাচ্ছি। তোমরা খুব মন দিয়ে দেখো, আমাকে কমেন্ট করো এবং অবশ্যই 30 লাইকস কমপ্লিট করে তোমাদের প্রয়োজনীয়তা আমাকে বোঝাও, বন্ধুদের সাথে শেয়ার করো বেশি বেশি করে, তাহলে খুব তাড়াতাড়ি ব্যাপারটা কমপ্লিট হবে এবং আমাকে মোটিভেট করো তোমাদের যাতে আরও বেশি করে আমি এই সিরিজটা করতে পারি। ওকে, যদি তোমাদের অবশ্যই কোনো উপকারে আসে। সো আজকের মতো ক্লাসটি শেষ করছি, অপেক্ষায় রইলাম নেক্সট ক্লাস শুরু করার জন্য। আমি খুব তাড়াতাড়ি শুরু করে দেবো, তোমরাও খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলো দেখো, দেখে লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি করো। চলো, থ্যাংক ইউ, টাটা, বাই।